मुझे एक टू नॉइज भी। তো ডকারের ডকারের অফিসিয়াল সাইট তো docker.com। এবং ডকারে যখনই তুমি কোনো মানে রিপোজিটরি নিয়ে কাজকর্ম করবে, তো সেই মুমেন্টে অবশ্যই তোমাকে ডকারের একটা অ্যাকাউন্টস দরকার পড়বে, মানে একটা তো অ্যাকাউন্ট দরকার পড়বে, যাতে কিনা নিজস্ব রিপোজিটরিগুলোকে হোস্ট করা যাবে। অনেকটা ওই তোমার গিটহাবের মতনই। গিটহাবের মতো। এবার ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে গিটহাব হচ্ছে বেসিক্যালি আমরা স্টোর করার জন্য মেনলি ইউজ করি অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনের কোড স্টোর করার জন্য এটা ইউজ করি। আর ডকার হচ্ছে বেসিক্যালি আমরা কোড পাবলিশ করার জন্য করে থাকি, ঠিক আছে। এই এই দুটো হচ্ছে পার্থক্য, হচ্ছে এটাই। তো ডকারের মেন হচ্ছে যে আমরা কোড মানে রেডি সফটওয়্যার, যেটা আমাদের সফটওয়্যারটা রেডি হয়ে গেছে সেটাকে আমরা পাবলিশ করছি, এবং সেটা মাল্টিপল চ্যানেলস থেকে ওটা ডাউনলোড করে ওটাকে ব্যবহার করতে পারে। এই হচ্ছে মেন মোদ্দা কথা। এবার এটা করার জন্য এটার বেসিক্যালি কী থাকে, এটার ব্যাপার হচ্ছে কি, যত বেশি লোক তুমি মানে এইটাকে ইউজ করবে, ইনস্টল করবে, তো এবার যদি প্রপারলি, যদি একটা প্রপার ওয়েতে হয় এবং পাবলিক রিপোজিটরি থাকে, তো দেখো এখানে আমি কতবার ইউজ করেছি আর বাকিরা কত ইউজ করেছে, ঠিক আছে। যদিও এটা ব্যাপারটা আছে, আপনার 649 জন ডাউনলোড করেছে। হ্যাঁ মানে বেসিক্যালি আমি হয়তো কয়েকবার করেছি, হয়তো 100 বারই হবে খুব বেশি হলে। কিন্তু তার বেশি যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু, যেহেতু এটা একটা ক্যাচি নেম আছে জবস এপিআই সার্ভার, এবং আমি যেহেতু ট্যাগস এখানে সেট করেছি, তো সেই কারণের জন্য এটা ইউজ করছে। যদিও এটাকে প্রপারলি ব্যবহার করতে পারছে না, কারণ কি এখানে যেহেতু আমার প্রপার ডকুমেন্টেশনস লেখা নেই, কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, কিছু এনভায়রনমেন্ট সেট আপ আছে, এবং কিছু এনভায়রনমেন্ট সেট আপ যেটা না করলে পরে এটা এরার খাবে, মানে এটা সেট আপ করা যাবে না। তো সেই কারণের জন্য এটা ইউজ করতে আপাতত পারছে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা ডকারে কাজ করি, ডকারে কাজ করতে গেলে আমাদের ডক্স .docker.com, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন সাইট। এবং এইখান থেকে আমাদের গাইডসের মধ্যে গেলে পরে এখানে কিছু কিছু আর্টিকেলস আমরা দেখতে পাচ্ছি, এবং সেই আর্টিকেলসের মারফতে আমরা বিভিন্ন টাইপের যে সেট আপস রয়েছে সেগুলো আমরা মোটামুটি পেয়ে যাব। যেমন এখানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক সেট আপ, যদি আর্টিকেল পড়ি এখানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আর্টিকেল সেট আপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখে দেখে পড়তে পড়তে আমরা জিনিসটা করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে কি, ডকারে যখনই আমরা কাজ করছি, এইখানে প্রথমত আমরা যেমন npm init বলে যেরকম ব্যাপারটা থাকে না, সেই রকম টাইপেরই এইখানেও ডকার ইনিট বলে একটা কমান্ড আছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, ডকার যখনই আমরা ইনস্টল করব, ডকারটা ইনস্টল করলে কি হচ্ছে, প্রথমত আমাদের ডকার ইনস্টলেশনে ডকার ডেস্কটপ ইনস্টল করবে লোকালি, যেহেতু লোকালি কাজ করছি। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের পুরোপুরি কাজটাই কিন্তু কমান্ড লাইন দিয়েই করতে হবে। মানে যতই আমরা ডেস্কটপ ইউজ করি না কেন, পুরো কাজটা কিন্তু আমাদের কমান্ড লাইন দিয়ে করাটাই ভালো। যদিও ইউআই ইউজ করে কাজ করতে পারি ডেস্কটপের ক্ষেত্রে, এখানে বেসিক্যালি তোমার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তুমি এখানে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমার এইরকম টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এই ইন্টারফেসটা যদিও ওয়েব ইন্টারফেস, মানে ইলেকট্রন দিয়ে বানানো। তো মেন ব্যাপারটা হচ্ছে এটা কনসেপ্টে মেন ব্যাপারটা। এবার এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে আমাদের বিভিন্ন রকমের পার্টস রয়েছে, এবং এই ডকারকে ইউজ করে, ডকারের নিজস্ব কোড বেস আছে, ওপেন সোর্স কোড বেস আছে, যেটাকে ইউজ করে অনেকে নিজেদের কিছু সলিউশনস বানিয়েছে। থার্ড পার্টি সফটওয়্যারও প্রচুর পাওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে কি, ডকারের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কমান্ড লাইন। কমান্ড লাইনে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, ডকারের ব্যাপারে যখনই কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, এখানে যেমন কি হচ্ছে, একটা সিম্পল একটা প্রজেক্ট হ্যালো ওয়ার্ল্ড এই ব্যাপারে রাখতে চাইছি, তো এইখানে আমরা এই যে ডকারের যে সেট আপটা রয়েছে, ডকারে এই দুটো ফাইল আমাদের দরকার পড়ে। মানে একটা হচ্ছে ডকার ফাইল, যেটা বেসিক্যালি কী হচ্ছে, আমাদের প্রজেক্টটা সেট আপ কীভাবে হবে, এবং তার জন্য সেট আপ করার পর ফাইনাল রান যখন হবে
তখন সেটা কোন ফাইল থেকে বা কীভাবে হবে সেই ব্যাপারে একটা ডিটেলিং লেখা হয়, এবং সেই ডিটেলটা যেটা লেখা হয় সেটা হচ্ছে ডকার ফাইল। মানে এই বেসিক্যালি কাজ করছে কি, এই সেটআপের মাধ্যমে একটা ইমেজ ক্রিয়েট করছে। ইমেজ বলতে বেসিক্যালি একটা বিল্ড ফাইল, ঠিক আছে, মানে ফাইনাল প্রোডাকশন বিল্ড যেটা তৈরি হচ্ছে। এবং অবভিয়াসলি এটা তৈরি হওয়ার পরে এই ফাইলটার ভেতরে আমরা কিন্তু কোনো রকম তেমন চেঞ্জেস করতে পারবো না। হ্যাঁ, অবজার্ভ করতে পারি, মনিটরিং করতে পারি, বাট এর মধ্যে আমরা তেমন কিছু চেঞ্জ করতে পারবো না যখন এই ইমেজ ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু যদি আমাদের এটা ইমেজটা তৈরি হয়ে যাওয়ার পর তারপর সেটাকে যখন আমরা ডেপ্লয়মেন্টে ফেলবো বা যখন আমরা মাল্টিপল পারপাসে ইউজ করব, তখন আমাদের লাগে ডকার কম্পোজ। ঠিক আছে, ডকার কম্পোজটা বেসিক্যালি আমাদের ইউজেস পারপাস লাগে, মানে বেসিক্যালি হয়তো আমাদের কোনো সার্ভার ক্রিয়েট করতে হচ্ছে বা সার্ভারের ডেপ্লয়মেন্ট করতে হচ্ছে, এই সমস্ত ব্যাপারটার জন্য আমাদের এটা করতে হচ্ছে, তার জন্য আমরা এটা করছি। এবার এই যে দুটো ফাইল রয়েছে, এই দুটো ফাইলকে আমরা কীভাবে সেট আপ করবো? এক হচ্ছে ম্যানুয়াল সেট আপ করতে পারি, কিন্তু ম্যানুয়াল সেট আপ করতে গেলে অনেক রকমের কনফিউশন আসে। ঠিক আছে, এবার সেই কনফিউশন থেকে দূর করার জন্য এইখানে সিম্পল অ্যাপের ভেতর ঢুকলাম, ডকার করে INIT ইনিট বলে এখানে আমি দিলাম। দেওয়ার পরে এবার এখানে কী হচ্ছে দেখো, যেই মুভমেন্টে এটা দিলাম, এইবারে কী হচ্ছে, এর অটোমেটিক্যালি এর নিজে ডিটেক্ট করে নিচ্ছে যে আমার এখানে কোন এনভায়রনমেন্টের উপর আমি কাজ করছি। এ বেসিক্যালি বুঝে গেছে, যেহেতু প্যাকেজ ডট জেসন রয়েছে সেক্ষেত্রে ও বুঝে গেছে যে আমার এটা নোট জেএসের উপর বেস করেই আছে। যদি অন্য হতো তাহলে অন্য টাইপের ও সেটা সাজেস্ট করতো। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যেগুলো মোস্টলি পপুলার সেই পার্টগুলো এরা দিয়ে দেয় ইউনিটের মধ্যে। এবার তারপরেও কী হয়, অনেক সময় প্রবলেম আসে, এবার সেটা অবশ্যই এক্সপিরিয়েন্স, নলেজ। আচ্ছা স্যার, এখানে তো রিয়্যাক্ট এলো না, রিয়্যাক্ট বা জাভাস্ক্রিপ্টের উপর যদি কাজ করি সেটা এলো না। দেখো, রিয়্যাক্টের প্রোডাক্টটাও হচ্ছে নোট জেএসের প্রোডাক্ট, জাভাস্ক্রিপ্টেরটাও নোট জেএসের পার্ট। তো সেই কারণে যতগুলো তুমি নোট জেএস মানে জাভাস্ক্রিপ্টের রিলেটেড তুমি দেখবে, সবই হবে নোট জেএস ডিরেক্টেড হবে, কারণ সবকটারই মধ্যে তুমি প্যাকেজ ডট জেসন পাবে, এবং প্যাকেজ ডট জেসন পাওয়া মানেই সেটা নোট জেএস ডিরেক্ট হবে। হ্যাঁ, এবার তার মধ্যে কী হচ্ছে, বিল্ড টুল যেমন কিনা আমি আমার প্রজেক্টটা যেটা কাজ করছিলাম সেটার মধ্যে PNPM ইউজ করছিলাম। তো PNPM ও পরবর্তী স্টেপে ও বুঝে যাবে এই লক ফাইল থেকে যে কোন এনভায়রনমেন্ট আমি ইউজ করছি, NPM ইউজ করছি না PNPM ইউজ করছি না বার্ন ইউজ করছি না অন্য কিছু ইউজ করছি, সেটা পরবর্তী এই ফাইলটা দেখে বুঝে যাবে। তো সেই হিসেবে মোটামুটি একটা সেট আপ গাইড দিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি তোমার সফটওয়্যারটা কীভাবে চলছে বা কোথায় চলবে, মানে কোন পাথ থেকে চলবে, সেটা কিন্তু তোমাকে জানতে হবে। সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার প্রজেক্টটা ঠিকঠাক করে সেট আপ, মানে ও একটা গাইড দেওয়ার পরও কিন্তু প্রবলেম আসতে পারে। এবার ব্যাপার হচ্ছে কি, যখনই আমরা এটা করছি নোট এনভায়রনমেন্টটা দিয়ে দিলাম, এবার ও করলো কি, এখন স্টেবল নোট ভার্সন কী রয়েছে, LTS ভার্সন, সেটা এ রেকমেন্ড করছে যে এটা কি চাও। যদি তোমার এটা না হয়, আগের ভার্সন যদি হয় তাহলে আগের ভার্সন তুমি চুজ করতে পারো, বাট এখন যেহেতু আমরা নতুন করছি সেক্ষেত্রে ইয়েস। এবার বলছে NPM ডিটেক্ট হয়েছে, কারণ কিন্তু এখানে তিনটে অপশানস রয়েছে, NPM, ইয়ার্ন আর PNPM। তো আমি PNPM এ কাজ করেছি, তো PNPM অটোমেটিক ডিটেক্ট হয়ে যায়, ইয়ার্নে কাজ করলে ইয়ার্ন ডিটেক্ট হয়ে যায় ওই লক ফাইল থেকে। ঠিক আছে, তো এখানে NPM ডিটেক্ট হয়েছে। তো এবার বলছে যে NPM স্টার্ট করলে মনে হয় এটা স্টার্ট হতে পারে। তো এবার প্যাকেজ লক জেসনের মধ্যে এই যে স্টার্ট কমান্ড রয়েছে, তাহলে অবভিয়াসলি এটা যদি চুজ করি তাহলে আমাদের এই পার্টটা স্টার্টিংয়ের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, ফাইনালি আমাদের যখন অ্যাপটা লঞ্চ হবে তখন কত নম্বর পোর্টে লঞ্চ হবে, 3000 পোর্টে। তাহলে আমাকে এখানে বলে দিতে হবে 3000 পোর্টে আমার এটা লঞ্চ হবে। যে মুভমেন্ট আমি এটা দিয়ে দিলাম, ওই অনেকটা গিটহাব ইউনিটের মতন ব্যাপারটা। এটা করে দেওয়ার পরে এখানে কী হলো, 4টে ফাইল ক্রিয়েট হলো। একটা হলো ডকার ইগনোর, একটা হচ্ছে ডকার কম্পোজ .yml, ডকার ফাইল, এর কোনো এক্সটেনশন থাকে না, আর রিডমি docker.md, যার মধ্যে অ্যাকচুয়ালি ডকুমেন্টেশনটা লেখা যে কীভাবে আমার অ্যাপ্লিকেশনটা লঞ্চ হতে পারবে, যেটা অ্যাকচুয়ালি ওই আমার যখন রিপোজিটরি আপডেট করব তখন এখানে ওই ডকুমেন্টেশনটা লিখে দিলে তাহলে কী হচ্ছে, এটা কমিউনিটিতে হেল্প হবে। ইনফ্যাক্ট শুধু নট অনলি কমিউনিটি, এটা নিজের পক্ষেও হেল্পফুল হবে,
কারণ পরবর্তীকালে যখন আমরা সেট আপ করবো তখন এই ডকুমেন্টেশনসটা একটা স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়ায়, যেটা থেকে আমরা কাজটা করতে সুবিধা হয়। ওকে, তো এই হচ্ছে অলমোস্ট ব্যাপারটা। এবার এটা হয়ে যাওয়ার পরে এবার আমাদের ফার্স্ট স্টার্টিং ফাইল হচ্ছে ডকার ফাইল, যখন আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। এবার এখানে বিভিন্ন রকমের সিনট্যাক্স রয়েছে। এবার এই যে বিভিন্ন রকমের যে সিনট্যাক্সগুলো রয়েছে, এই সিনট্যাক্সগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, একটা হচ্ছে গাইড অপশন রয়েছে, যেখানে বেসিক্যালি প্রচুর তুমি আর্টিকেলস পাবে। বাট এই আর্টিকেলস পড়তে গিয়ে রিলেভেন্ট আর্টিকেলস পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যানুয়ালসের মধ্যে যেতে পারি। এবার ম্যানুয়ালসের মধ্যে গেলে বিভিন্ন রকমের ম্যানুয়াল সেখানে রয়েছে, কারণ ডকারের মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, একটা প্রপার ডেপ্লয়মেন্ট টুল। এবং এটা কী হচ্ছে, তুমি সেলফ হোস্টিংয়ে করো, লোকালি করো, যেভাবে খুশি করো। এবার এর বিভিন্ন রকম মানে ভার্সানস বা বিভিন্ন রকমের অপশানস রয়েছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে কি, যেমন কিনা এখানে ডকার ইঞ্জিন, যে এবার ডকার ইঞ্জিন বলতে আমরা যেটা ইউজ করছি সেটাই মেনলি ডকার ইঞ্জিন। এবার ডকার ইঞ্জিনের মধ্যে কী হচ্ছে, প্রথমত আমাদের লাগছে ওএস, কারণ উইদাউট ওএস আমাদের ডকার সেট আপ হয় না। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে ওএস বলতে কি ভার্চুয়াল মেশিন, মানে যেমন কি আমরা ভার্চুয়াল বক্স ইউজ করি, তাহলে কি সেরকম টাইপের ভার্চুয়ালাইজেশন এখানে ক্রিয়েট করছে কি? এটা না, ওই রকম টাইপের ভার্চুয়ালাইজেশন এখানে ক্রিয়েট করে না। ঠিক আছে, এটা একটা সবথেকে বড় ব্যাপার। এখানে কিন্তু আমরা ভার্চুয়াল বক্সে যেটা ক্রিয়েট করি আর এইখানে যেটা ক্রিয়েট হয় সম্পূর্ণ দুটো আলাদা। ঠিক আছে, মানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এটা ভার্চুয়ালাইজেশনের ব্যাপার আছে বটে, কিন্তু এখানে তাই বলে এই না যে কমপ্লিটলি এটা ভার্চুয়ালাইজেশন ব্যাপারে এটাকে ইউজ করে। এটা হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, একটা ওএস যখন এখানে নেওয়া হয়, ঠিক আছে, যে কোনো ওএস, এখানে মোস্টলি এই ওএসগুলোই রয়েছে যারা ব্যাকিং হিসাবে কাজ করে। এবার ব্যাপার হচ্ছে কি, একটা ওএসের ইনস্ট্যান্স নিয়ে নেওয়া হয়, যে ইনস্ট্যান্সটার উপরে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে। ঠিক আছে, মানে আমরা পরবর্তী ক্ষেত্রে ওই ডকারটা কোন ওএসে চালাবো সেই হিসেবে আমরা এই ওএসটাকে চুজ করি না, অ্যাকচুয়ালি সেরকম ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, যে ওএসে চালাবো সেটা একটা ব্যাপার, তুমি চুজ করতে পারো, কিন্তু নট অনলি সেটা। মেন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, তুমি এরকমও হতে পারে যে তুমি একটা ভার্চুয়ালাইজেশন তুমি ক্রিয়েট হচ্ছে, মানে মেন হচ্ছে যে এইরকম নয় যে কমপ্লিটলি তোমার মানে উবুন্তুতেই চালাচ্ছি, তার কোনো ব্যাপার না। উবুন্তুর জায়গায় আমি সেন্টওএসেও চালাতে পারি, সেন্টওএসটা উবুন্তুতে চলতে পারে, কিন্তু মেন ব্যাপারটা মানে আমার যদি সেন্টওএস সার্ভার থাকে, সেই সার্ভারে আমি ধরুন এই ডকারটা ডিপ্লয় করব, তাহলে আমি উবুন্তুও করতে পারি। হ্যাঁ, উবুন্তুও যেতে পারে, কারণ বেসিক্যালি কী হচ্ছে, এর একটা মাইক্রো ভার্চুয়ালাইজেশন ক্রিয়েট হচ্ছে ইন্টারনালি। কারণ প্রথমে বেসিক্যালি কী হচ্ছে, তার পেছনে যে নোডের যে সেট আপ, মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপটা। এনভায়রনমেন্ট সেট আপের জন্য আমাদের লিনাক্স সেট আপ লাগে, যেটা হচ্ছে মেন ওএস সেট আপ। তারপর ওএস সেট আপের উপর বেস করে আমাদের পুরো এনভায়রনমেন্টটা চলে। এবং মেন ব্যাপার হচ্ছে কি, যখনই কিনা আমরা যে কোনো একটা সেট আপকে যদি নামাই না কেন, ওর পুরো ডাইরেক্টরির মধ্যে, মানে এর যে পুরো ডাইরেক্টরিটা আছে সেই পুরো ডাইরেক্টরিটার মধ্যে কিন্তু আমাদের এর যে ফাইল সিস্টেম রয়েছে বা এর যে প্রসেস রয়েছে পুরোটাই কিন্তু এর ভেতরে এসে যায় ডকারের ইনস্ট্যান্সের মধ্যে। তো সেই কারণের জন্য এটা অনেকটা বেটার। কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি, এর ফুটপ্রিন্ট কীরকম, ফুটপ্রিন্ট হচ্ছে যদি একবার এটা ইনস্টল হয়ে যায়, এটা ইনস্টল হয় না যে তা নয়, একবার একটা ভার্চুয়ালাইজেশন ক্রিয়েট করার জন্য একবার ইনস্টল হয়ে যায়। যদি একবার এটা ইনস্টল হয়ে যায়, যদি কিনা আমার এই সেম ইনস্ট্যান্স যদি আমার আরও মাল্টিপল কোনো ওএসে বা ইউজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভার্চুয়ালাইজেশন যে সেট আপটা এটা কিন্তু কপি হয়ে যায়, এটা নাকি কি বারবার ওটা ডাউনলোড হয়। তো সেই হিসাবে এটা কী হচ্ছে, স্পেস মেমোরি অপটিমাইজ করছে, প্লাস তার সঙ্গে তোমার জিনিসটাকে কিন্তু আর একটু এক্সপ্যান্ড করে দিচ্ছে মাল্টিপল এনভায়রনমেন্ট সেট আপের জন্য। মানে একটা ক্রিয়েট করছে ইনস্ট্যান্স, যেটা ফুটপ্রিন্ট ক্রিয়েট করছে। কীরকম ব্যাপারটা? ফুটপ্রিন্ট মানে হচ্ছে কপি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যেমন আমরা প্রচুর আলাদা আলাদা টাইপের ইমেজ ডাউনলোড করা আছে, ঠিক আছে,
আচ্ছা, ইমেজ মানে কি স্যার, আর কন্টেনার্স মানে কি? হ্যাঁ, বলছি। ইমেজ হচ্ছে বেসিক্যালি আমাদের ফাইনাল প্রোডাক্ট, যেটা আমরা ডিপ্লয় করব, ঠিক আছে, আচ্ছা। যেটা ডিপ্লয় করব। আর কন্টেনার হচ্ছে বেসিক্যালি আমাদের রানিং ইনস্ট্যান্সটা, মানে যেটা আমাদের চলছে, যেটা আমাদের সার্ভারে রান করছে, রানিং পার্টটা। এবার এই যে রানিং পার্টটা যেটা রয়েছে, রানিং পার্টের সাইজ কিন্তু ইমেজ সাইজেরই সমান, ঠিক আছে। আচ্ছা। এই ইমেজ সাইজের যতটা সাইজ দেখা যাচ্ছে ঠিক ততটা সাইজই কিন্তু এইটাও রয়েছে, ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য কী দাঁড়াচ্ছে তাহলে? হুম হুম। কারণ রানিং সাইজটারও যা রয়েছে তোমার আহ, এই উম, এই আহ, এই পার্টটাও আমাকে আর একটা এক্সট্রা স্পেস দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, এইটা যখন স্টার্ট হচ্ছে, এইটা স্টার্ট হওয়ার সময় এই কী করছে, এই একটা মেমোরি ক্রিয়েট করছে। সেই মেমোরিটা যাচ্ছে কোথায়? ভলিউমসে, ঠিক আছে। এখানে দেখো এই জবস ডিবি একটা যাচ্ছে, তারপর আরও অনেকগুলো অপশানস রয়েছে। এটা ডেটাবেসের পার্ট থেকে আসছে, বাট বেসিক্যালি আমার এখানে একটা ক্রিয়েট হচ্ছে। এই যে সার্ভারটা ক্রিয়েট হচ্ছে বা এই ডেটাবেস বা রেডিস, এই দুটো পার্ট যে আমরা ক্রিয়েট করেছি, এর জন্য যে ডেটাবেস সাপোর্ট বা যে হার্ড ডিস্ক স্পেস, সেই পার্টটা কিন্তু একটা পার্সিয়াল হার্ড ডিস্ক স্পেস কিন্তু জমা করছে এইখানে, ঠিক আছে, ভলিউমসের আন্ডারে। এবং ভলিউমসের আন্ডারে যখন আমরা এখানে ক্রিয়েট করেছি, তখন বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এখানে কিন্তু এই দুটো যে স্পেস, এটা কিন্তু জেনারেলি রিমুভ করা দরকার পড়ে না। কারণ কারণ মেন ব্যাপার হচ্ছে কি, যখনই আমাদের ভার্সানস আপডেট হয়, তো ভার্সানস আপডেট হলে পরে আমাদের এইখানে প্রথমে ভার্সান আপডেটেশনসটা আসে। আর এই যে ইমেজটা যেটা রয়েছে, এই ইমেজটা কী করে ব্যাকিং করতে থাকে, যদি কোনো সময় ক্র্যাশ করে বা যদি কোনো সময় কোনো রকম প্রবলেম আসে, সেখান থেকে রিকভার করতে। মানে এই ইমেজটা বেসিক্যালি কী হচ্ছে, রিকভারি পার্ট হিসেবে এটাকে ইউজ করা হয় অলওয়েজ। মানে কোনো কারণে কোনো ব্যাপারে যদি প্রবলেম আসে, সঙ্গে সঙ্গে কী করবে, ওই ইমেজটা থেকে একটা রিকভার করে আবার নতুন করে ও স্টার্ট আপ হয়ে যাবে, ওর নিজে থেকে ওর যা আচ্ছা, সলিউশন। ইমেজটা ওই জন্য রাখা হয় যাতে কন্টেনারের মধ্যে যেগুলো আমার চলছে সেইগুলো যদি বাই চান্স বন্ধ হয়ে যায়, তাহলে ইমেজটা থেকে আবার ব্যাকআপ নিয়ে নেবে। ইমেজ থেকে আবার নতুন করে স্টার্ট করে দেবে অ্যাপ্লিকেশনটাকে। আর তাহলে ভলিউমটা কি করছে? ভলিউমটা ভলিউমটার মধ্যে হচ্ছে তোমার যে সমস্ত ডেটাগুলো তুমি রাখছো, মানে স্টোর করে রাখছে। হ্যাঁ, তোমার ইমেজ হতে পারে, ডেটাবেস হতে পারে, হোয়াট এভার যাই তুমি ইউজ করছো, তোমার ক্রেডেনশিয়াল থাকতে পারে, যা যা তুমি রাখছো সমস্তগুলোকে ওই ভলিউমসের মধ্যে রাখছে। তো বেসিক্যালি কী হচ্ছে, এই পার্টটাকে আলাদা করে রেখে দিচ্ছে, যাতে কিনা তোমার রিসেট আপের সময় যাতে কোনো ডেটা লস না হয়। আচ্ছা। মানে বেসিক্যালি তুমি রিসেট আপ তো হচ্ছে, প্রবলেম হলেই রিসেট আপ হচ্ছে, কিন্তু সেই রিসেট আপটা করছে কন্টেনার, কিন্তু তার জন্য কোনো ডেটাবেসে বা তোমার অন্য কোনো জায়গাতে হ্যাম্পারই করবে না, সেটা এনশিওর করছে এই কন্টেনারটা। ঠিক আছে, হতে পারে কোনো সময় প্রবলেম হচ্ছে, কোনো সময় হেভি লোড বেড়ে গেছে, যা কোনো কারণে ক্র্যাশ করেছে, তো করবে কি, সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করে ইমেজ চেক করবে, ওই ইমেজটা আবার আপ করে দেবে। প্লাস এর আরেকটাও সুবিধাও আছে। মনে করো আমার এখানে কোনো আপডেট আসলো, এখানে আমি কোনো আপডেট করলাম, প্রত্যেকটাই কোনো না কোনো আপডেট হলো, জাস্ট আমি আপডেটটাকে নিলাম, নিয়ে এবার কি হবে, যেটা আগে ছিল সেই আপডেটটা নান হয়ে যাবে। মানে এ অ্যাকচুয়ালি আছে ব্যাকআপে, সাপোর্টে আছে, বাট এর এখন কাজ নেই, কারণ এর পরে পরবর্তী ভার্সানস রিলিজ করে গেছে, এবং প্রত্যেকটার ইমেজ আলাদা করে একটা আইডি ক্রিয়েট হয় যখন কিনা আমরা এইখানে কন্টেনারে আপলোড করি। এখানে ট্যাক্সের মধ্যে গেলে পরে ইমেজ আইডি দেখা যায়। আজকে কাল থেকে দেখছি এটা প্রবলেম রয়েছে, ওরা কাজ করছে কিছু একটা। তো যাই হোক, আমার প্রত্যেকটা রিপোজিটরিতে এরকম প্রবলেম আছে। তোমার যদি প্রবলেম থাকে তাহলে ওদের নিজস্ব কোনো একটা ব্যাপার আছে, আর না হলে আমাকে টিকিট করতে হবে। যাই হোক, এদের মধ্যে কিছু একটা হয়তো প্রবলেম আছে, যে কারণের জন্য এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। এবং এটা শুধু একটা রেপোতে নয়, অলমোস্ট সব কটা রেপোতেই আমি এই সেম প্রবলেমটা দেখতে পাচ্ছি। তার মানে এটা ওদের হয়তো কোনো একটা প্রবলেম চলছে ইন্টারনালি। তো যাই হোক, মেন হচ্ছে এইখানে গেলে কি হয়, আমরা বিভিন্ন সফটওয়্যারের আমরা
মানে এই যত আমাদের সফটওয়্যার রয়েছে প্রত্যেকটা সফটওয়্যারেরই কিন্তু আমরা বিভিন্ন রকমের ট্যাগস দেখতে পাই। মানে প্রাইমারি যে ট্যাগসটা থাকে সেটা হচ্ছে লেটেস্ট ট্যাগ। এবার সেটাও অপশনাল, মানে বেসিক্যালি যদি কেউ লেটেস্ট বলে রাখে তাহলেই লেটেস্ট, আদারওয়াইজ কিন্তু তোমার ভার্সন মানে ট্যাগ নাম্বার দেওয়া যায়, ট্যাগ নাম্বার বা নাম কিছু ইচ্ছা করলে আলাদা করে দেওয়া যায় যখন তোলা হয়। মনে হচ্ছে এদের সার্ভারে কিছু একটা প্রবলেম আছে, কারণ স্লোই চলছে। ঠিক আছে, তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে এতে এবার বেসিক্যালি কী হচ্ছে, এইখানে প্রচুর প্রচুর সফটওয়্যার সলিউশনস পাওয়া যায়। ঠিক আছে, যেগুলো প্রাইমারি লেভেলে আমরা ইউজ করতে পারি, এবং তাছাড়াও থার্ড পার্টি সাপোর্টসেরও প্রচুর রয়েছে, যেগুলো মেনলি কী হচ্ছে আমাদের যেমন এই যে আমি এখানে এই সলিউশনটা যখন আমি ইউজ করছি, এখানে দেখো আমার মঙ্গোডিবি রয়েছে, নিও4j রয়েছে, ঠিক আছে, প্রচুর আরও অনেক অপশানস রয়েছে। এই যে অপশানসগুলো রয়েছে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি চাইলে লোকালি ইনস্টল করতে পারতাম, কিন্তু লোকালি যদি আমি ইনস্টল করি, এখানে একটা সবথেকে বড় সমস্যা হয় কি, লোকালি ইনস্টল করলে তাকে আমাকে মানে রিমুভ করতে গেলে আমার প্রত্যেকটা ফাইলে কিন্তু রিমুভ হবে না প্রপারলি। ঠিক আছে, কোথাও না কোথাও কিছু না কিছু থেকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আমার হার্ড ডিস্ক স্পেস কিন্তু ক্লিন করাটা একটা মুশকিল হয়ে দাঁড়ায়, প্রচুর ক্যাশ জমে, প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। তো সেই প্রবলেমসগুলোকে কিন্তু ম্যানেজ করা যায় খুব ডকারের মাধ্যমে, কারণ ডকার বেসিক্যালি কী হচ্ছে, একটা আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে এবং আলাদা একটা ফাইল সিস্টেম ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যেই সমস্ত এনভায়রনমেন্টস ক্রিয়েট করার জন্য প্রসেস রেখাচ্ছে। যে কারণে কী হচ্ছে, এইটাকে যদি ইউজ করা হয় তো এইখানে মেনলি কী হচ্ছে, ডে টু ডে আমাদের যদি নতুন লেটেস্ট আপ টু ডেট ভার্সনের সঙ্গে যদি কাজ করতে হয় সেটা আমরা করতে পারি এক্সপেরিমেন্টাল কাজের জন্য। প্লাস তার সঙ্গে যদি কোনো রকম আপডেটেশনস দরকার পড়ে, সেই আপডেট আমরা কুইকলি পুল করে নিতে পারি। নেওয়ার পরে আমরা করি কি, এটাকে অফ করি, মানে ইনস্ট্যান্স অফ করি, তারপরে আমরা আবার রান করে দিই, তখন কী হয়, নতুন যে ভার্সনটা থাকে তার সঙ্গে মাইগ্রেট করে আপডেট হয়ে যায়। এবং তার জন্য কী হয়, আমাদের কোনো রকম ডেটা লস হয় না বা কিচ্ছু প্রবলেম হয় না। জাস্ট 3টে কমান্ড ইউজ করতে, 3টে কমান্ডের মধ্যেই আমাদের আপডেট হয়ে যায়, কোনো রকম এক্সট্রা সেট আপ বার্ডেন আমাদের কোনো রকম করতেই হয় না। এই হচ্ছে এর মধ্যে সবথেকে বড় সিম্পলিসিটি। আর তারপরে ব্যাপারটা হচ্ছে কি, যখন কিনা আমাদের অ্যাপ্লিকেশান মানে লঞ্চ করা হয় এবং আমাদের সার্ভার সেটস যদি অনেক বেশি থাকে, তখন আমরা কিউবারনেটিস অ্যাপ্লাই করি। কিউবারনেটিসটা হচ্ছে ডকারটা থাকলে তবেই কিউবারনেটিস সম্ভব। কিউবারনেটিস বেসিক্যালি কী করছে, আমাদের এই কন্টেনারের এই ইমেজের যে কপি, ইমেজের মাল্টিপল কপি ক্রিয়েট করে দেয়। মানে বেসিক্যালি কী হচ্ছে, এখন একটা কন্টেনার মানে একটা ইমেজের একটা ফটোকপি। এবার মেন ব্যাপার হচ্ছে কিউবারনেটিস কী করে, মনে করো তোমার কাছে এটা বেসিক্যালি এই পার্টটা ইউজ হয় ক্লাউড সার্ভিসেসের মধ্যে। ক্লাউড সার্ভিস বলতে বেসিক্যালি যেমন অ্যামাজন ক্লাউড সার্ভিস রয়েছে, গুগল ক্লাউড সার্ভিস রয়েছে, তারপরে ধরো মাইক্রোসফটের রয়েছে। এবার এই যে ক্লাউড সার্ভিসেসগুলো রয়েছে, এই ক্লাউড সার্ভিসেসগুলোতে যখনই কিনা আমরা এক্সপ্যান্ড করছি, মানে আলাদা আলাদা সার্ভার ওপেন করে তার জন্য আমরা যদি এক্সপ্যান্ড করি, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিউবারনেটিসের হেল্প নিতে পারি। এবং কিউবারনেটিস কী করে, কিউবারনেটিসটা অ্যাকচুয়ালি গুগলের প্রোডাক্ট, গুগল বানিয়েছিল এটা। এটার মেন পারপাসটা হচ্ছে এটাই, যাতে আমাদের কোনো রকমভাবে জিরো ডাউন টাইম যাতে না দেখা যায়। ঠিক আছে, জিরো ডাউন টাইম বলতে বেসিক্যালি যখনই ধরো কি কোনো কারণে আমাদের একটা ইনস্ট্যান্স বসে যাচ্ছে, তখনই ও করবে কি, সেকেন্ড ইনস্ট্যান্সটাকে কুইকলি ও রান করে দেবে। এটা একটা ব্যাপার, যেটাতে বেসিক্যালি কী হচ্ছে, ট্রাফিক যাতে বুঝতেই না পারে যে সার্ভার ডাউন হয়ে গেছে। যেটা ডাউন হয়েছে সেটাকে ডাউন হয়েছে, বাট সেকেন্ডারি সার্ভার চট করে আপ অ্যান্ড রান করে দিল। তাতে কি হলো, কেউ বুঝতেই পারলো না যে কী হলো ব্যাপারটা, ক্র্যাশ খেয়েছে, অন্য সার্ভার দাঁড় করিয়ে দিয়েছে। প্লাস হচ্ছে কি, ও প্রাইমারি যে সার্ভারটা আছে সেটাকে ও রিকভার করার চেষ্টা করবে, ওর যা প্রসেস আছে সেই সিস্টেমে ও রিকভার করারও চেষ্টা করবে। যদি দেখা যায় যে রিকভার হয়ে গেছে, তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে ওটা দাঁড় করিয়ে দিল, নাহলে ওই সেকেন্ডারি সার্ভারই পুরো ট্রাফিক সেন্ড করতে থাকবে। প্লাস হচ্ছে কি, ও
অটো স্কেল বলতে বেসিক্যালি এরকম ব্যাপার, তুমি যদি ওখানে কোনো কন্ডিশনস দাও, মানে কিউবারনেটিসের ক্ষেত্রে যদি কোনো রকম কন্ডিশনস দাও, তাহলে সেই কন্ডিশনস অনুযায়ী ও অটোমেটিক্যালি চেক করবে যে আমার ট্রাফিক কত আসছে এবং আমাকে নতুন সার্ভার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে কি হবে না। কারণ মেন ব্যাপার হচ্ছে নতুন সার্ভার ইনস্ট্যান্স ক্রিয়েট করা মানেই হচ্ছে কস্ট বাড়বে। এবার ব্যাপার হচ্ছে যখন কিনা ট্রাফিক বাড়ছে, অবভিয়াসলি ট্রাফিক তখনই বাড়বে যখন কিনা তোমার সেল হচ্ছে, লোকে আসছে দেখছে, সেল হচ্ছে, তখন সেক্ষেত্রে এক্সপ্যান্ড হওয়াটা দরকারও, তো এক্সপ্যান্ড করে দেয় অ্যাপ্লিকেশনটাকে। কিন্তু যখন ট্রাফিক কমা শুরু হয়েছে, ঠিক আছে, তখন কি এবার তুমি এক্সপ্যান্ড তখন তো বন্ধ করতে হবে নাকি? না বন্ধ করলে নাহলে তো চার্জ এক্সট্রা বেড়ে যাবে, মানে আলটিমেট যা প্রফিট করা যেত সেই প্রফিটটা গেল বসে, ঠিক আছে। এবার সেই প্রফিটটা যাতে না লস হয়, এবার যে মুভমেন্টে ট্রাফিক এক্সপেক্টেড ট্রাফিকের থেকে কমে যাচ্ছে, তখনই ও আস্তে আস্তে অপটিমাইজ করা শুরু করে দেবে যে সমস্ত ট্রাফিক অন্যান্য সার্ভার থেকে বার করে দিয়ে প্রাইমারি সার্ভারের দিকে ঠেলা শুরু করবে, যাতে কিনা ট্রাফিক কমছে, আস্তে আস্তে অন্যান্য ইনস্ট্যান্সগুলোকে অফ করতে হবে। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু করবে অটোমেটিক ওয়েতে, বাই লজিক, কিউবারনেটিস। কিন্তু এর জন্য অবশ্যই কিন্তু ডকার কন্টেনার এর পেছনে রয়েছে, কারণ পুরো ব্যাপারটাই হচ্ছে ইমেজ, কন্টেইনার অ্যান্ড ভলিউমস, এর উপর বেস করে পুরো ব্যাপারটা চলছে। কিউবারনেটিসটা জাস্ট হচ্ছে স্কেল আপ, স্কেল ডাউন, লজিক, এই সমস্ত ব্যাপারগুলো কিউবারনেটিস হেল্প করছে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে কন্টেনার কত বড়, মানে ডকারের যে মেন পার্টটা সেটা কত বড় একটা জায়গা, যেটা মেনলি দরকার পড়ছে। এবার ঘটনাটা হচ্ছে কি, এর উপর বেস করে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস ক্রিয়েট হয়েছে। ইনফ্যাক্ট শুধু তাই নয়, ডকার নিজে এখন বর্তমানে এরা এলএলএম সাপোর্টও ইনবিল্ড দেওয়া শুরু করেছে, যাতে মানে আগে কী হচ্ছে, আমরা যে কমিউনিটি যে এলএলএমগুলো যেগুলো আমরা জন্য আলাদা সফটওয়্যার ডাউনলোড করতে হতো, সেই এটা না করে আমরা ডাইরেক্টলি এলএলএম সাপোর্ট মানে এআই ইন্টিগ্রেশন, হ্যাঁ এআই ইন্টিগ্রেশন, তো এআই ইন্টিগ্রেশনটাও যাতে আমরা এর ভেতরে ফেলে টেস্ট করতে পারি, যার জন্য আমাদের আলাদা করে কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে লাগবে না, সেই ব্যাপারটাও এরা দিয়ে দিয়েছে সাপোর্ট। এরপরে রয়েছে এমসিপি টুলকিট। এমসিপি টুলকিট হচ্ছে অ্যাকচুয়ালি এলএলএমকে মানে সাপোর্ট করার জন্যই এমসিপি, ঠিক আছে। তো এই পার্টটাও এরা ইনক্লুড করে দিয়েছে। এরপরে রয়েছে ডকার হাব, ডকার স্কাউট। এবার ডকার হাব হচ্ছে বেসিক্যালি যেখানে আমাদের সমস্ত ইমেজেসের রিপোর্টসগুলো আমরা দেখতে পাবো, মানে কী কী ইমেজেস আছে তার পুরো ডিটেলস আমরা পাবো, রিসার্চ করতে পারবো। এবং তারপরে হচ্ছে স্কাউটস যেটা রয়েছে, স্কাউটস বেসিক্যালি হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ইমেজের মধ্যে কিছু প্রবলেম আসতে পারে বা প্রবলেম থাকতে পারে, সেইগুলোকেই মনিটর করার জন্য এই স্কাউট এটা ইউজ করা হয়। এবার কিছু বুঝতে পারা যায়, কিছু বুঝতে পারা যায় না, কারণ ওটার জন্য ভালো রকম এক্সপিরিয়েন্স দরকার পড়ে। এবং সেই এক্সপিরিয়েন্সটা লিনাক্সের সেট আপ এক্সপিরিয়েন্স, ডকার এক্সপিরিয়েন্স, সমস্ত রকমের এক্সপিরিয়েন্স দরকার পড়বে, যার জন্য সময় লাগবে, ওটা রাতারাতি সম্ভব না। আর কিছু এক্সটেনশনস রয়েছে যেটা থার্ড পার্টি টুলস রয়েছে, চাইলে ইউজ করতে পারি, না চাইলে না ইউজ করি, কোনো অসুবিধা নেই। মেন ব্যাপার হচ্ছে দেখে বুঝে ইউজ করতে হবে। আর এগুলো সবই হচ্ছে ডেস্কটপ সাপোর্টের জন্য। মেন আমরা ওয়েবে তেমন কিছু এর অবস্থা, মানে এর খুব একটা ব্যবস্থা হবে না। এবার আলটিমেট আমাদের যে মডেলটা সেটা আসি। এবার এখানে মেন ব্যাপার হচ্ছে কি, আমাদের ফার্স্ট হচ্ছে ডকার ইঞ্জিন। ডকার ইঞ্জিনের মধ্যে এখানে ওই প্রথমে কোন সেট আপটা আমরা নেব, তারপরে স্টোরেজ ম্যানেজমেন্ট হচ্ছে ভলিউমস দিয়ে আমরা স্টোর ম্যানেজমেন্ট করব, ঠিক আছে। এরপরে একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কিংটা বেসিক্যালি কী হয়, আমরা যেমন ভার্চুয়াল মেশিন যখন ক্রিয়েট করি, ভার্চুয়াল মেশিনে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যত আমরা যে হোস্টিং প্রোভাইডার পাই না, তারাও কিন্তু অ্যাকচুয়ালি কী করে, এই যে ডকারের যে প্রসিডিওরটা, এটাকে কিন্তু ওরা ওদের নিজেদের একটা প্রসেস বানিয়ে রেখেছে, ঠিক আছে। আজকে মেন ব্যাপার হচ্ছে কি, যেমন কিনা মনে করো এই এর নাম কি, হোস্টিংয়ার বাদ দাও, হোস্টিংয়ার তো আছে, হোস্টিংয়ার বাদ দাও, মেন ব্যাপারটা হচ্ছে কি
এই যে যেমন ভার্সেল হুম হুম ভার্সেল রয়েছে, তারপরে গুগলের রয়েছে কী বলে হুম ফায়ারবেস। তো এরা যারা রয়েছে এরা বেসিক্যালি কী করছে, আহ, এক- একটা সেট আপ দিচ্ছে, যে সেট আপের মধ্যে ডেভেলপাররা তাদের সফটওয়্যারকে মানে পাবলিশ করতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি ব্যাপারটা এইটাই যে আহ, বলুন। খুব কলটা আসছে, ওটা রিস্ট করো। আচ্ছা, শুনতে পাচ্ছি। হুম হুম। এবার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যখনই সফটওয়্যার রেডি করছি, তো সফটওয়্যারের রেডি করার সময় মেন তো কোনো সফটওয়্যার তো একা একা তো চলে না, হুম তার জন্য ডেটাবেস লাগে, আরও হয়তো কিছু সাপোর্ট লাগে। হুম প্লাস নেটওয়ার্ক বলতে আমাদের পাবলিকালি এক্সপোজ করা দরকার পড়ে, সেই সমস্ত ব্যাপার থাকে। তো সেই সমস্ত ব্যাপারগুলোকে ম্যানেজ করার জন্য এই নেটওয়ার্কিংটা হেল্প করে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এই নেটওয়ার্কিংয়ের মধ্যে বিভিন্ন রকমের প্রসেস রয়েছে। এবার তার মধ্যে সার্টিফিকেট রয়েছে, ওই এসএসএল সার্টিফিকেট ব্যাপারটা সেটাও ম্যানেজ করে। তো এই সমস্ত ব্যাপারগুলো এখানে থাকে। এরপরে রয়েছে কন্টেইনার, যেটা আমাদের মেন, আমাদের প্রসেস যখন চলে, মানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা যখন রান হয়, প্রসেস চলছে আমাদের সিস্টেমে, বেসিক্যালি কাইন্ড অফ এটা একটা সাবভার্সনস বা সাব সিস্টেম, যেটা আমাদের টোটাল ওএসে যা চলছে সেই সেম ব্যাপারটাই এখানে মাইক্রো ওএসে জিনিসটা ক্রিয়েট করছে। হুম এবং এই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য আমাদের সিএলআই কমান্ড লাইন রয়েছে, এবং এবং এই ব্যাপারগুলোকে ডিমন দিয়ে, ডিমন বলতে বেসিক্যালি এক একটা ওই পার্ট, সেই পার্ট ইউজ করা, এটাকে করা। এরপরে তারপরে বিভিন্ন রকমের রিসোর্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি, মোড, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। এবার এই যে ব্যাপারগুলো রয়েছে, এইগুলোর মধ্যে মেনলি দুটো জিনিস এখানে আমরা ইউজ করছি। এই এরপরে আসছে ডকার বিল্ড। ডকার বিল্ড যখনই আমরা ক্রিয়েট করব, তখনই হচ্ছে ডকার ফাইলের ব্যাপারটা। ঠিক আছে, ডকার ফাইলের ব্যাপারটা আসছে, এবং তারপরে হবে ডকার কম্পোজ, এটা হচ্ছে পাবলিশিংয়ের জন্য। তো ডকার বিল্ডে যদি আমরা যাই, এখানে কোর কনসেপ্টে যদি যাই, ডকার বিল্ডে, তো এই ডকার বিল্ডের কোর কনসেপ্ট হচ্ছে ডকার ফাইল, বিল্ড আর্গুমেন্ট, এক্সপোর্ট অপশানস, ক্যাশিং অপশান। তো এই এই হচ্ছে মেনলি বিল্ড কিটের পার্ট। এই বিল্ড কিটের পার্টটা এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে ডকার ফাইল। এবার ডকার ফাইলের ওভারভিউতে এখানে মেন ওভারভিউ হচ্ছে এই কটা কমান্ড, যার মধ্যে প্রথম হচ্ছে ফর্ম, যেটা হচ্ছে বেস ইমেজ, কি আমরা বেস ইমেজ কাকে নেব, কীভাবে করবো সেটা। ঠিক আছে, তারপরের পার্টটা হচ্ছে রান কমান্ড, যার দিয়ে আমরা বিভিন্ন যে সেল কমান্ড যেগুলো লিনাক্সে ইউজ করা হয়, সেই সমস্ত কমান্ডগুলোকে আমরা রান দিয়ে এক্সিকিউট করি। ঠিক আছে, তারপরে ফাইনাল, তারপরে পার্টটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। ওয়ার্ক ডিরেক্টরি বলতে বেসিক্যালি আমরা যখনই ওই MKDI বলে যে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করি, সেরকমই আমরা আমাদের যে কন্টেনার আছে সেই কন্টেনারের মধ্যে আমরা একটা পাথ সেট করতে পারি, যার মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের কপি ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। এবার হচ্ছে কি, আমরা কপি ইউজ হয়। কপি বেসিক্যালি কী হচ্ছে, এন্ট্রি মানে সোর্স কোথা থেকে তুলবো আর কোথায় ফেলবো সেটা মেজার করতে এখানে কপি ইউজ হয়। আর ফাইনালি কমান্ড ইউজ হয়, সিএমডি। তো সিএমডি অ্যাকচুয়ালি একদম লাস্টে ইউজ হয় এবং একবারই ইউজ হয়, একটা মাল্টিপল টাইম ইউজ করা উচিত না। যেটা আমি করেছিলাম আগের দিন, ভুল হয়েছিল, ওইটাই প্রবলেমটা দেখাচ্ছিল। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে এখানে একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন দেখাচ্ছে,
যেটা এটা হচ্ছে এই পাইথনের ফ্লাস্ক। হুম। ঠিক আছে, এখানে এটা করেছে। এবার করেছে কি, এখানে ফার্স্ট ফর্ম দিয়ে এখানে আমাদের ডকার ফাইল সেট আপ করছে। ঠিক আছে, এবং এই ডকার ফাইলের সেট আপের ফার্স্ট পার্ট হচ্ছে এটা। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের কমান্ড, মানে যার মধ্যে আমাদের প্রথমত এটাকে আপডেট করতে হচ্ছে লিনাক্স এনভায়রনমেন্টটাকে, এবং তার মধ্যে পাইথন এনভায়রনমেন্ট ইনস্টল করা হচ্ছে। এবং পাইথন ইনস্টল করার পরেই তারপরে কমান্ড লাইন দিয়ে ফ্লাস্ককে ইনস্টল করা হলো। এবং ফ্লাস্ক ইনস্টল করার পরে এবার এই যে অ্যাপ্লিকেশনটা যেটা লেখা হয়েছিল সেটাকে কপি করে ওখানে মানে যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়েছে এই উবুন্টু ইনস্ট্যান্সটা, তার আন্ডারে এটাকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে এইবার ব্যাপার হচ্ছে কি, এইখানে কিছু একটা হয়তো এই যে যেমন কিনা এই যে হ্যালো ফাংশনটাকে কল করা, তো সেই হিসাবে এখানে করেছে, সরি হ্যালো ফাংশনকে কল করা না, এই হ্যালো ডট পাইকে কল করা। তার জন্য এখানে কী করছে, ফ্লাস্ক অ্যাপ ইকুয়াল টু হ্যালো বলে এবার এটাকে কল করেছে। এবং এই যে অ্যাপ্লিকেশনটা এটার অ্যাকচুয়ালি রান হয় 8000 পোর্টে, তো সেই কারণে এক্সপোজ 8000 পোর্ট করে এইবার হচ্ছে কি ফাইনাল কমান্ড, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, সিম্পল ব্যাপার, খুব একটা কমপ্লিকেটেড না। কিন্তু হ্যাঁ, এবার এর কমপ্লিকেটেড হয় কি যখন কিনা মাল্টি স্টেজে কাজ করে। মাল্টি স্টেজ বলতে এখানে বিভিন্ন রকমের স্টেজ ক্রিয়েট করা যায়। ফার্স্টে কি হচ্ছে, বিল্ড করছে, বিল্ড করে তার বিল্ড টুল শুধু অনলি ডিস্ট ফোল্ডারটাকে পাবলিশ করবে, না কি পুরো সেট আপটাকে পাবলিশ করবে, তখন সেক্ষেত্রে অনেকগুলো স্টেজ ক্রিয়েট হয়। তাছাড়া কিন্তু নর্মালি যদি আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি তার জন্য আমাদের বেসিক খালি খুব একটা স্টেজ ক্রিয়েট করার দরকার পড়ে না, সিম্পল মেথডে আমরা এটাকে করতে পারি। এবার দেখো, মেন হচ্ছে সেট আপের পার্টটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আর কাজের উপর ডিপেন্ড করে। এবং এই যে পার্টটা রয়েছে এইখানে মেনলি আমরা পুরো সেট আপটা রেডি করার পর ফাইনালি যখন আমরা বিল্ড করি ব্যাপারটা, তখন এই হচ্ছে আমাদের বিল্ড টুল কমান্ডটা। যে স্যার বিল্ডটা কি আমরা যখন আমরা ধরুন ডেভেলপমেন্টের টাইমে বিল্ড করি, না ডিরেক্ট ডকার কন্টেনারের মধ্যে ইমেজ বিল্ড করা যায়? ডিরেক্ট ডকার কন্টেনারের মধ্যে বিল্ড করা যায় না, আচ্ছা। মেন ডকার কন্টেনারের মধ্যে বিল্ড হয় না। ডকার কন্টেনারের মধ্যে কিচ্ছুই করা যায় না, না তুমি কিছু চেঞ্জ করতে পারবে না, কিছু করতে পারবে না। ডিপ্লয় করতে পারবে। শুধু তুমি দেখতে পারো যে কি প্রবলেম হচ্ছে, মনিটর করতে পারো কোন জায়গায় কোন ফাইল স্ট্রাকচার রয়েছে, কিন্তু ওখানে গিয়ে তুমি কিচ্ছু চেঞ্জ করতে পারবে না, মানে ফুললি লকড। আচ্ছা। ব্যাপারটা কমপ্লিটলি লকড থাকে, যে কারণে ব্যাপারটা হয়েছে কি হ্যাকিংয়ের চান্সটাই থাকে না। হ্যাকিং করতে গেলে কী করে, বাইরে থেকে হ্যাকাররা কী করে, তোমার ফাইল স্ট্রাকচারকে চেঞ্জ করে দেবে যদি কোনোভাবে তোমার রুট অ্যাক্সেস পেয়ে যায়। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, রুট অ্যাক্সেস যদি পেয়েও যায় জাস্ট ওয়াচ করতে পারবে, কিন্তু কোনো রকম চেঞ্জ করতে পারবে না। তো সেই কারণের জন্য কী হচ্ছে, এখানে কোনো রকম প্রবলেম হওয়ার কোনো চান্সেরই নেই অলমোস্ট। এবার তোমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে সেটা কী করতে হবে, ইমেজের ফাইলে গিয়ে, কিন্তু ইমেজ ফাইলও সেই সেমই, ওটাও স্ট্যাটিক হয়ে থাকে, ওটাও কেউ চেঞ্জ করা যায় না। চেঞ্জ যদি করতে হয় একমাত্র বিল্ডের সময় করা যায়, তার মানে বিল্ড করতে গেলেই তোমাকে ওটা চেঞ্জ করতে পারবে। বিল্ড করার ধরুন বিল্ড করে আমার ওইখানে প্রবলেম হলো, ঠিক আছে, আমি তুলে দিয়েছি, আমার চলছে, হ্যাঁ, এবার আমি ওটাকে আবার আপডেট করবো, তাহলে আগের বিলটাকে আমাকে ড্রপ করে দিয়ে আবার নতুন বিল না, কোনো ড্রপ করার ব্যাপার নেই, তুমি নতুন ভার্সন আপডেট করে দাও। মানে নতুন যখন তুমি আপডেট করলে তখন ওটা নতুন ভার্সন আপডেট হয়ে গেল, তাতে তোমার স্টেবল ভার্সনটা রিলিজ হয়ে গেল। এখানে মেন ব্যাপার হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস, যেখানে প্রবলেম আসতেই পারে। ইনফ্যাক্ট এই যে আমি যে সফটওয়্যার লঞ্চ করে রেখেছি, যে সফটওয়্যার চলছে, এটা কিন্তু এই যে সফটওয়্যারটা যেটা চলছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার বিল্ড ভার্সন, ঠিক আছে। এখানে আমার যেটা তুলে লঞ্চ করা হয়ে গেছে এটা লোকালি আমার চলছে, এবং এটা এই লোকাল যেটা চলছে এখান থেকে চলছে, এইখান থেকে, ঠিক আছে, এখান থেকে চলছে। এবার ব্যাপার হচ্ছে কি, এর সঙ্গে সাপোর্ট রয়েছে ডেটাবেস আর রেডিস, এই দুটো সাপোর্ট রয়েছে। কারণ কি, এই দুটো সাপোর্ট আমার এখানে ইউজ করা হয়েছে, তার জন্য এই দুটো সাপোর্ট রাখা আছে। এবং এটা সমস্ত সেট আপের সময়, মানে এই ডকার ফাইল সেট আপে লাগে না, ওটা লাগে যখন আমরা ডিপ্লয় করি। এটা হচ্ছে সেট আপের পার্ট। এবং সেট আপ যখন করা হচ্ছে, সেট আপ হয়ে যাওয়ার পর, মানে বিল্ড হয়ে যাওয়ার পর ইমেজ, তারপরে আমরা সেই ইমেজ বিল্ডটাকে লঞ্চ করছি ফাইনালি পাবলিক ডোমেনে। এবং পাবলিক ডোমেনে যখন লঞ্চ করা হবে তখন কিন্তু এই পার্টটা আমরা ইউজ করব। এই হচ্ছে বেসিক ডকার বিল্ডের ফান্ডাটা।
বেসিক। হুম, হুম, এবার এখানে এই কনটেক্সটের মধ্যে এবার আরও যদি ইন ডিটেলসে জানতে চাও তখন এখানে কোনটা কী অপশানস হিসাবে কাজ করছে সেই অপশানস, তারপর ফাইল সিস্টেম, অনেক রকমের ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আরও কাজে লাগতে পারে। ঠিক আছে, এবার যেমন কিনা এখানে আমরা নোডের যদি কাজ করি, নোডের ক্ষেত্রে নোড লেটেস্ট, তারপরে এখানে প্রোডাক্ট ফোল্ডার, তারপরে সেটাকে কপি করা, তারপর এনপিএম সিআই মানে হচ্ছে ক্লিন, সরি, ক্যাশ অ্যান্ড ইনস্টল। এটা সিআই হচ্ছে ক্যাশ অ্যান্ড ইনস্টল, সরি ক্যাশ ইনস্টল নয়, ক্লিয়ার অ্যান্ড ইনস্টল মনে হয়, যত দূর সম্ভব ক্লিয়ার অ্যান্ড ইনস্টল বলে এই অপশানটা ইউজ করে সিআই। তারপরে হচ্ছে তারপরে যা যা ফাইল কপি করা দরকার সেটা করে এখানে ফেলছে। তো এই হচ্ছে মধ্যে কথা, জিনিসগুলোকে ফেললো এবং তারপরে বিল্ড ফেলা, এবং বিল্ড ফেললে আমাদের যা যা প্রসেস হওয়ার সেগুলো হয়ে যাবে এবং হয়ে পুরো ব্যাপারটা এখানে ক্রিয়েট হবে। এবার এখানে এই ব্যাপারটা থাকছে। এবার এখানে দেখো মাল্টি স্টেজ ব্যাপারটা রয়েছে, মাল্টি স্টেজ ব্যাপারে পড়ে যাচ্ছি, আপাতত এটা বুঝি। ওকে, তো এবার ঘটনাটা হচ্ছে এইখানে অনেক রকমের জিনিস দেখায় ক্রিয়েট করেছে। তো জাস্ট আমি কমেন্টের জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছি, তাহলে তার জিনিসটা আগে কি একটা ছিল মনে হয় বন্ধ ইয়ে করে দিলেন, কেটে দিলেন না? না, ওগুলো এই যে হ্যাশ দিয়ে যে সাইনগুলো রয়েছে এগুলো হচ্ছে কমেন্ট সাইন। তো এই কমেন্ট সাইনগুলোকে আমি অফ করে দিচ্ছি। তাতে কি হবে, জিনিসটা একটু ছোট ছোট হয়ে যাবে, দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গাটায় এই পার্টটা আমরা ডাইরেক্টলি বসাতে পারি, মানে এই যে এআরজি এর যেটা আর্গুমেন্ট, মানে বেসিক্যালি এইটাকে অ্যাজ আর্গুমেন্ট হিসাবে বসাবার জন্য এই পার্টটা রয়েছে। তো আমরা চাই না ওটাকে আলাদা করে রাখতে, যার কারণে আমরা এই পার্টটাকে সরিয়ে দিলাম। এবার এই পার্টটা যখন সরিয়ে দিলাম তখন আমাদের স্টার্টিং হলো, ঠিক আছে, ফর্ম থেকে। এবার যদি মনে করি না এটা আমরা না রেখে, এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে অ্যালপাইন যেটা রয়েছে, এই অ্যালপাইন লিনাক্স হচ্ছে সব থেকে স্মলেস্ট লিনাক্স ভার্সন। এর এর সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 5 MB, ঠিক আছে। এছাড়া যদি আমরা অন্য কোনো যদি লিনাক্স এনভায়রনমেন্ট নিই, যেমন কিনা উবুন্টু যদি নিই, উবুন্টুর সাইজ কিন্তু অনেক বেশি, অলমোস্ট 500 GB মিনিমাম, সরি 500 GB না, 500 MB মিনিমাম সাইজ, ঠিক আছে। কিন্তু এবার তার মধ্যে সুবিধা আছে, কারণ বেসিক্যালি লিনাক্সের মধ্যে অনেক বেশি আমরা সেটা প্রসেসকে ম্যানিপুলেট করতে পারি, কিন্তু অ্যালপাইনের মধ্যে কোনো সেট আপই করা থাকে না, এভরিথিং ফ্রম স্ক্র্যাচ সেট আপ করতে হয়, এবং যেহেতু ফাইল সাইজ ছোটো তো টাইম মানে করতে পারি আলাদা আলাদা করে। এটা কি নিজে থেকেই স্যার এই ডকার ফাইলটা ওই ইয়ে করলো আপনি যখন ওই হ্যাঁ, যখন এই তো ইনিট যখন করেছিলাম তখনই ইনিট করলেন? হ্যাঁ, তখনই এই ইনিট করলেও নিজে থেকে ওএসটা সেট করে দিল অ্যালপাইনে। হ্যাঁ, বেসিক্যালি মিনিমাম যেটা থাকে সেটা করে। এবার যদি আমি মনে করি যে না, আমি অ্যালপাইন না রেখে আমি এখানে লেটেস্ট ইউজ করব, সেটাও করতে পারি, যেটা দু সপ্তাহ আগে এটা ক্রিয়েট হয়েছে, না অ্যালপাইনটাই করুন। ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, এখানে কিছু ভালনারেবিলিটিস রয়েছে, ফাইন্ড আউট হয়েছে, সে কারণের জন্য এখানে এই ইয়েলো সাইনটা দিচ্ছে, বাট ওটা আমাদের মাথা ব্যথার জিনিস না। এবার হচ্ছে কি, এখানে আমরা যদি কিছু এনভায়রনমেন্ট সেট আপ থাকে যেটা কিনা আমাদের ইনিশিয়ালি দরকার পড়ছে, তাহলে সেই এনভায়রনমেন্ট সেট আপটা আমরা এখানে করতে পারি, আদারওয়াইজ আমাদের এটারও দরকার নেই, ঠিক আছে, ইনিশিয়াল সেট আপটা দরকার নেই। এবার হচ্ছে কি ওয়ার্ক ডিরেক্টরি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এবার এই ওয়ার্ক ডিরেক্টরিটা এখানে একটা মেনশন করেছে যে এসআরসি অ্যাপ, এর ভেতরে গিয়ে এটা করবে, কিন্তু আমরা এটাকে সিম্পল রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ রাখছি, মানে মেন পাতের মধ্যেই আমরা এটাকে দেখতে পাবো।
এরপরে কি হচ্ছে, এরপরে এবার বাইন্ড, মাউন্ট টাইপ বাইন্ড, তারপরে সোর্স প্যাকেজ, এই সমস্ত অনেক কিছু লিখেছে। মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা কমান্ড, যে কমান্ডগুলোকে ইউজ করে এই ফাইনালি এনপিএম পার্টটাকে ইনস্টল করবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, একটা ইউজার ক্রিয়েট করছে, মানে ইউজার নেম আলাদা, মানে মেন ইউজার হচ্ছে রুট, ঠিক আছে, মেন ইউজার থাকে রুট, এটা একটা সাব ইউজার ক্রিয়েট করছে, ঠিক আছে, নোট বলে, যার যে অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতে পারে। এবার যদি আমি চাই দিতে পারি, না চাইলে না দিতে পারি, কোনো অসুবিধা তেমন নেই, ঠিক আছে। এবার দিলে রুট ইউজারের অ্যাক্সেস খুব একটা থাকবে না, এর যে ইউজার রয়েছে এর রয়েছে, রুটের অ্যাক্সেস সবসময় পাবে, বাট এই একটা অন্য একটা ক্রিয়েট করছে। এইবার এই যে ডট ডট বলতে বেসিক্যালি এই যে পার্টিকুলার যে কারেন্ট যে ফোল্ডারটা, এইটাকে তুলে এই যে ডিরেক্টরি তাকে ডট, মানে বেসিক্যালি এইখান থেকে এইখানে ফেলবে, তাই ডট টু ডট, ঠিক আছে। আচ্ছা, এই একটা ওয়ার্কিং ডিরেক্টরি যেটা আপনি বললেন, ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাপ, তো ও একটা নিজে অ্যাপ তৈরি করছে, মানে যে একটা আমাদের যে অ্যাপ সেই অ্যাপটাকে ওর মধ্যে কপি করে দেবে। হ্যাঁ, মানে বেসিক্যালি এইখানে যে পাতটা রয়েছে সেই পাতটা এর ভেতরে কপি করবে, যা যা আছে এভরিথিং, এভরিথিং মানে এসআরসির মধ্যে বা মানে এর ভেতরে যা যা রয়েছে, এর এই যে এই ফোল্ডারটার মধ্যে যা যা রয়েছে এভরিথিং সব কপি ওই করবে। অ্যাপের মধ্যে তৈরি করে দেবে। হ্যাঁ, তা পুরোটাই কপি করে দেবে ওর ভেতরে। এবার হচ্ছে কি কি ইগনোর করবে সেটা এখানে লেখা রয়েছে ইগনোরের মধ্যে, ঠিক আছে। যেমন ভিএস কোড দরকার নেই, ডট নেক্সট দরকার নেই, ডট ক্যাশ দরকার নেই, কিছু ফাইলস রয়েছে যেগুলো ইগনোর করে যাবে, এগুলোকে তুলবে না, ঠিক আছে। ইভেন ডকার ফাইলকেও তুলবে না, নট মডেলসকেও তুলবে না, ঠিক আছে। নোট মডেল তুলবে না তো মানে রান করবে কি করে? তার জন্যই তো এ ভেতরে গিয়ে ইনস্টল করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও করবে না ঠিকই, কিন্তু ইনস্টল তো করে নেবে, নোট মডেল ভেতরে ক্রিয়েট করে নেবে, এবং বিল্ড করা দরকার বলে বিল্ডও করে নেবে, ডিস্ট ফোল্ডার ক্রিয়েট করা দরকার বলে ডিস্ট ফোল্ডারও ক্রিয়েট করে নেবে, কিন্তু এইখান থেকে তুলবে না। কেন তুলবে না? তার মেন কারণ হচ্ছে, যখন আমরা যে সিস্টেমে কাজ করছি, উইন্ডোজের সেট আপ লিনাক্সে চলে না, লিনাক্সের সেট আপ ম্যাকে চলে না, ঠিক আছে। তো বেসিক্যালি সেই কারণে এর যে সেট আপ ফাইলসগুলো রয়েছে সেগুলো তুলেও লাভ নেই ইনফ্যাক্ট। তো সেই কারণে যে এনভায়রনমেন্টের মধ্যে রাখা দরকার সেই এনভায়রনমেন্টেই তুলে, মানে মেন সোর্স কোডটাকে তুলে তারপরে বাদ বাকি বিল্ড করার যে কাজ সেটা করে নেবে, সেটাই বেটার। তো সেই হিসাবেই এটাকে করছে, করে এবার এটাকে ফাইনাল করে দিল। এবার এইটাকে যদি আমরা বিল্ড করতে চাই, এটাকে বিল্ড করতে গেলে ডকার বিইউআইএলডি বিল্ড ডট, ওকে। তার মানে বেসিক্যালি আমরা এই কারেন্ট পার্টটাকে আমরা বিল্ড করতে চাইছি, কিন্তু এবার বিল্ড করতে গেলে এখানে একটা নাম দেওয়া দরকার, টার্গেট। এবার টার্গেটের মধ্যে আমরা নাম দিলাম কি, মাই অ্যাপ ডট, ডট বলতে আমার কারেন্ট ডিরেক্টরিতে ডকার ফাইল খোঁজো এবং সেটাকে বিল্ড করো। এবার কি হচ্ছে, আমাদের এই ইনস্ট্যান্সের কপি ডাউনলোড করছে, লেটেস্ট এর যে ফুটপ্রিন্ট আছে সেটাকে ডাউনলোড করলো, করার পর এবার যে জায়গায় প্রবলেম আসবে সেটাও শো করবে, কিন্তু আপাতত কোনো প্রবলেম আসেনি। তো এখানে মেনলি কী আছে দেখো, এই যে এখানে দেখো ওয়ার্ক ডিরেক্টরি ক্রিয়েট করেছে অ্যাপ, তারপরে এই যে কমান্ডটা আছে এটাকে রান করিয়েছে, দেন কপি করেছে, দেন ইমেজ ক্রিয়েট করেছে, এবং ফাইনালি একটা এই রকম টাইপের ইনস্ট্যান্স আনপ্যাক করতে পারে, মানে যখন কিন্তু দরকার পড়বে, ঠিক আছে। বাট এখানে এখন মাই অ্যাপ বলে নেমিং ক্রিয়েট করেছে, ঠিক আছে। এই নামে একটা নেমিং ক্রিয়েট করেছে। এবার সেটা করেছে কোথায়, এই ডকারটার মধ্যে এই যে বিল্ডস বলে যে অপশান রয়েছে, এই বিল্ডস অপশানের মধ্যেই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই বিল্ডটা কমপ্লিট করবে, যদিও দেখতে পাচ্ছি না। ইমেজেসের মধ্যে যাই, দেখি লাস্টে আমাদের এই ইমেজটা রয়েছে, ঠিক আছে। এবার দেখো এইখানে এটা কত বড় সাইজ দেখাচ্ছে, 1 জিবি। কিন্তু যদি আমরা এইখানে এইটা না করতাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেবি হতে পারে এটা উবুন্টু সেট আপে আছে লেটেস্টটা, এটা যেরকম সেট আপ দেওয়া হয়েছিল এই সেট আপটা যদি রাখতাম,
অ্যালপাইনটার সেট আপটা যদি থাকতো, তাহলে কি হতো, আমাদের এটা অনেকটা ছোট হতো সাইজটা। এবার আমি এটাকে বাদ দিয়ে এটা করলাম, ঠিক আছে। এবার এটা করতে, এবার দেখি, এবার দেখো এই ইমেজ সাইজটা কতটা ছোট হয়ে গেছে, 227 MB। ঠিক আগেরটা আছে। কোথায় গেল? আগেটা উড়ে গেল। আচ্ছা, মানে আমি যদি কোনো ইয়ে করে আবার বিল করি তাহলে আগেরটা উড়ে যাবে। হ্যাঁ, আগেরটা থাকবে না। মেন ব্যাপারটা হচ্ছে এটা বেসিক্যালি কী হচ্ছে, তোমার ওই এনপিএম বিল্ড যেমন করো কিছু কিছু ক্ষেত্রে, সেরকম টাইপেরই এটাও ডকার বিল্ড। ডকার বিল্ডটা বেসিক্যালি এনভায়রনমেন্ট বিল্ড করছে, সেট আপ বিল্ড, যেটাকে এবার আমরা রান করতে পারি। এবার এই যে বিল্ড যেটা হলো, এই বিল্ডটা আমরা এইটুকু সেট আপে পেলাম। অবভিয়াসলি মিনিমাম সেট আপে পেলেও আমার খুব একটা অসুবিধা নেই, কারণ তাতে আমাদের অ্যাপ্লিকেশনটা লঞ্চ করাটাই মেন পারপাস। এবার যখনই আমরা মেন লঞ্চ করব, তাহলে এবার নেক্সট কমেন্ট আমার কী বলছে, এই ফার্স্ট কোর কনসেপ্টের মধ্যে এইখান থেকে কোর কনসেপ্টের নিচে গেলে পরে এখানে আমরা এটা করছি, এবং তারপরে আমরা এটাকে ফাইনাল রান করব। অবভিয়াসলি কমান্ড, এইখানেই কি পোর্ট সেট করার ব্যাপারটা? এইখানে পোর্ট সেট করার ব্যাপার আছে। পোর্ট সেট করাটা কীরকম আছে, এইখানে মেনলি আমরা এই যে অ্যাপটা যখন করছি, লঞ্চ হচ্ছে মেনলি 3000 পোর্টে, ঠিক আছে। এবার ব্যাপারটা হয় কি, এইখানে আমরা ডকার রান, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, ডকার রান, এখানে হচ্ছে, আচ্ছা, এখানে -p হচ্ছে পোর্ট, ওকে। এখানে পি পোর্ট। এবার এই পোর্টের মধ্যে এইখানে আমরা এই 3000 পোর্টকে আমরা 3400 করলাম, যেটা আমাদের পাবলিক পোর্ট, যেটাকে আমরা এক্সপোজ করছি। আর এইটা হচ্ছে আমাদের লোকাল পোর্ট, যেটাতে আমরা ওয়াচ করছি, মানে যেটাতে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। তো এখানে পোর্ট চেঞ্জ করে দিলাম। করে দেওয়ার পরে এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার ফাইনালি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ইমেজটা ইউজ করব, যে ইমেজটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করেছি, মাই অ্যাপ .latest, লেটেস্ট, ঠিক আছে। লেটেস্টটা কেন দিতে হলো? যে যেহেতু আমি নতুন দিলাম। লেটেস্ট হচ্ছে বেসিক্যালি আমাদের যদি লেটেস্ট আপ টু ডেট যেটা রয়েছে সেটাকেই আমরা লঞ্চ করব, এই ট্যাগটা। মাই অ্যাপ দিলেও হয়ে যেত, বাট লেটেস্ট দেওয়া মানে হচ্ছে লেটেস্ট ট্যাগ। যদি অন্য কোনো ট্যাগ যদি থাকে তাহলে সেটা, যেমন কিনা ডেটাবেসের ক্ষেত্রে ট্যাগ ইউজ করা হয়, ট্যাগ নাম্বার, ঠিক আছে। কারণ কি, যখনই তুমি ডেটাবেস লেটেস্ট ইউজ করবে, অনেক সময় কী হয়, ডেটাবেস লেটেস্টে যখনই ইউজ করছে তখন দেখা যাচ্ছে চেঞ্জ হতে না হতেই ওর স্ট্রাকচার, ওর ফাইল সিস্টেম সব কিছু চেঞ্জ হয়ে যায়। তখন কী হয়, অনেক সময় অনেক ডেটাবেস প্রপারলি রিলোড হতে পারে না ডেটাবেস ব্যাকআপে। তো এটা একটা প্রবলেম আছে। তো সেই কারণে উইদাউট টেস্টিং তুমি এইখানে লেটেস্ট ইউজ করবে না, ডেটাবেসের ক্ষেত্রে অন্তত। বাদবাকি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি লেটেস্ট ইউজ করতে পারো, কিন্তু ডেটাবেসের ক্ষেত্রে লেটেস্ট না ইউজ করাটাই ভালো। এই লেটেস্টটা কখন কে ইউজ করে, মানে কি করে ইয়ে করে? আমি তো করলাম মাই অ্যাপটা যখন করলাম তখন ডিরেক্ট ওখানে লেটেস্ট চলেই গেল নিজে থেকে। হ্যাঁ, তো লেটেস্ট ডিরেক্ট চলে এলো, কিন্তু যদি আমরা বিল্ড করছিলাম, এই যে বিল্ড যখন করেছিলাম, এইখানে আমরা এটা এরকম দিয়ে দিতে পারতাম, আচ্ছা আচ্ছা এরকম দিতে পারতাম, আচ্ছা আচ্ছা এইটা দিতে পারতাম। এবার এখানে এরকম করে এরকমও দিতে পারতাম, আচ্ছা। যা ইচ্ছা দিতে পারতাম। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই যে ভার্সনস নাম্বারগুলো, যেটা এই নাম্বারগুলো যদি আমি বসাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ট্যাগ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ওইভাবে আলাদা করে কোনো ট্যাগিং আমরা ক্রিয়েট করতে চাইছি না। এবার এখানে কী করতে চাইছি, ডকার রান, দেন আমরা এখানে পি ট্যাগ ইউজ করছি, পাবলিক মানে পোর্ট, এবং পোর্টের মধ্যে এখানে আমরা আমাদের ইচ্ছে মতন পোর্ট নাম্বার এখানে সেট করছি। কোন পোর্ট থেকে? প্রথমের পোর্টটা হলো পাবলিক পোর্ট, তাই? হ্যাঁ, প্রথমে হচ্ছে যেটা আমরা ব্রাউজারে দেখবো বা সবাই দেখতে পাবে, ঠিক আছে, সেটা। আর প্লাস হচ্ছে এইখানে আমাদের এটা হচ্ছে ইন্টারনাল পোর্ট, যে এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি রান হয়েছে যে পোর্টে। এবার কোথা থেকে হচ্ছে সেই ইনস্ট্যান্সটা, সেই ইমেজটাকে আমাকে কল করে বলতে হবে। এবার তুমি চাইলে ট্যাগ ইউজ করতে পারো, না চাইলে না ইউজ করতে চাও, হোয়াট এভার। এন্টার করো,
এবার বলছে এক্সপ্রেস মডিউল খুঁজে পাইনি অবভিয়াসলি। এবার কেন খুঁজে পাইনি, তার মেন কারণটা হচ্ছে এইখানে যে সেট আপটা রয়েছে সেই সেট আপটা মেবি হয়তো এক্সপ্রেস ইনস্টলই হয়নি। কিন্তু প্যাকেজ ডট জেসনে আছে কি? প্যাকেজ ডট জেসনে তো অবশ্যই আছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এইখানে যখন এইটা তুলেছে তখনই আমার এখানে একখানা কমান্ড ইউজ করার দরকার ছিল, run রান npm install ইনস্টল, এটা করা উচিত ছিল। তাহলে এখানে আর একটা আমাদের বিল্ড করতে হবে, যে কারণে মেন হয়েছে কি ওটা যখনই এটা আমরা আপনি একটা ট্যাগ দিয়ে বিল্ড করুন দেখি। 1 দিয়ে দিলাম, 1.0 ডট। ওকে, তাহলে দেখো এখানে আমাদের এই এটা ইউজ হচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি আমাদের কিন্তু আগের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, ওকে। এবার এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট হতে কিন্তু এটা আমাদের ওই যখনই আমরা রান করতে গেছি এখানে এরর এসছে এবং সেই এররটা আমাদের লগের মধ্যে শো করছে। তো এবার যেহেতু আমাদের এটা প্রবলেম আসছে অবভিয়াসলি আমরা এটাকে ডিলিট করে দিলাম। এবার ডিলিট করে দেওয়ার পরে এবার কি করছি, এবার নতুন যে ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম সেটাকে এবার রান করব। নতুন ইনস্ট্যান্স নাম দিয়েছি কি 1.0। এবং দেখো যেহেতু আমরা ওটাকে যে মুমেন্টে এই ইমেজটাকে ডাউনলোড রিমুভ করে দিয়েছি, যেটা হাইলাইট হয়েছিল এই ইমেজটা, ওটা দেখো হাইলাইট সরে গেছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, হাইলাইট বলতে এটা কী হচ্ছে লিঙ্কড হয়ে আছে, ঠিক আছে। তুমি এখন এটাকে যদি মনে করো যে আমি এটাকে ডিলিট করব, এটা করতে গেলে প্রবলেম ক্রিয়েট করবে, বলবে হবে না, আগে কন্টেনার ডিলিট করো তারপরে এটা ডিলিট হবে, কারণ এ ব্যাকআপ করছে, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে আমি যদি কিছু না লিখতাম, মানে আমি যদি এখানে কিছু না লিখতাম তাহলে লেটেস্ট যেটা ছিল সেই লেটেস্ট ট্যাগ থেকে ওটা চলে আসতো। আর যদি আমি এখানে ট্যাগ লিখে দিচ্ছি তাহলে সেই ট্যাগ থেকে আমার এটা ইনস্টল হবে। সরি, ডটটা নয়, ডটে হবে না। আচ্ছা, এইখানে যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের ইমেজের যে পাতটা সেটাকে আমাকে বুঝতে হবে। এখানে বলছে এক্সপ্রেস ইনস্টল হচ্ছে না, তাহলে এখানে সেভ, এখানে এক্সপ্রেস EXPRE ডাবল এক্সপ্রেস এটা করে দিচ্ছি, করে আর একবার বিট মারি। যাই হোক, আমি এটাকে আর ট্যাগ রাখছি না, এই নর্মালি আমি এটা এক্সপোর্ট করছি, সরি বিল্ড করুন। হ্যাঁ, নর্মালি এটাকে উইদাউট ট্যাগে বিল্ড করছি, যেটা লেটেস্ট হিসাবেই আপডেট হবে। এবার বলছে এক্সপ্রেস যে কমান্ডটা এটা সলভ করছে না, ওকে, ঠিক আছে। এবার এটা করছে না, এইটা অ্যাকচুয়ালি এই পার্টটাও দরকার নেই, এটা কি করতে চাইছে সেটাও বুঝতে পারছি না। প্যাকেজ ডট জেসন, প্যাকেজ লগ জেসন, হোয়াট এভার অনেক রকমের বাইন্ড ফাইন্ড করছে, কিন্তু py কপি প্যাকেজ ডট জেসন টু এটা তুললাম, তোলার পর এখানে CI, কারণ আমাদের তো এখানে তো এক্সপ্রেস ওয়েলে ডাউনলোডই তো করা নেই, এখানে তো এক্সপ্রেস তো দেওয়াই নেই, এক্সপ্রেস তুলছে। সেই কারণে এক্সপ্রেস তো আপনি রিকোয়ার করেছেন, কিন্তু এক্সপ্রেস তো ডাউনলোডই করেন। এখানে এক্সপ্রেস তো মেনশনই করা নেই। তাহলে আগে সিস্টেমে মানে ইনস্টল করতে হবে লোকাল। মেন ব্যাপার হচ্ছে এক্সপ্রেসের রেফারেন্সই তো নেই এখানে।
যাক, আমার নোট মডেলে হয়তো ইনস্টল হবে না, কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এই দুটো পার্টের আশা করি দরকার নাও পড়তে পারে। দেখি একবার ট্রাই করে। ঠিক আছে, এবার এখানে দেখে নিই বাইন্ড হয়েছে, জানি না কপি করার পরে তো আর ইনস্টল করা হয়নি, তো সেক্ষেত্রে প্রবলেম আসলেও আসতে পারে। না, আসেনি। ওকে, তো বেসিক্যালি আমাদের অলরেডি এই অ্যাপ্লিকেশন লঞ্চ করে গেছে, এবং লঞ্চ করে যাওয়াতে এখানে এটা কী আছে 4000 পোর্টে, কিন্তু চলেছে কিন্তু 3000 পোর্টে। কমন লাইনে বলেছে 3000 পোর্টে চলেছে। এবার এখান থেকে আমরা যদি এখানে যাই, এখানে দুটো অ্যাপই রয়েছে, কারণ এখানে যেটা চলছে না সেটাও রয়েছে, এই যে এই দুটো আলাদা আলাদা নাম দিয়ে। এটা অটো নাম সেট করে নেয় যখনই আমরা এটাকে ইউজ করছি। এটাও একটা অটো নামে সেট করেছিল এই ইনস্ট্যান্সটা, কিন্তু এই ইনস্ট্যান্সটাই অ্যাকচুয়ালি রান করছে। এবার এখানে দেখো দিয়ে দিয়েছে। এবার আমরা লোকাল হোস্ট 4000 পোর্ট, মানে এখানে যে কপি ক্লিক করলাম লোকাল হোস্ট 4000 পোর্টে, এটা অটোমেটিক্যালি শো করছে। তো এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এই পার্টটা, যেটা দিয়ে আমরা 3000 পোর্টের আউটপুটটা দেখতে পাচ্ছি। ওকে, এবার হতে পারে যে এটা তোমার টিএস ফাইলে রয়েছে, টিএস থেকে জেএসএ কনভার্ট করে তারপর ডিস্ট ফোল্ডার থেকে রান করা। সেটা যদি হয় তাহলে সেই রকমভাবে পুরো সেট আপটা করতে হবে। এটা অন্য অ্যাপ্লিকেশন প্রসেসে যদি করি তাহলে সেটা আলাদাভাবে তৈরি হবে। এবার ব্যাপার হচ্ছে কি, এখানে এই যে পার্টটা বিল্ডের যে পার্ট আছে, এইখানে npm রান, এখানে পোর্টের ক্ষেত্রে আমরা 3000 পোর্ট 3000 থেকে লুক করছে। এবার এখানে আমরা নেম দিচ্ছি, ঠিক আছে। এখানে নেম করে এখানে আমরা নেম বসাচ্ছি মাই অ্যাপ থেকে মাই অ্যাপ ইমেজটা ইউজ করছি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনের ইনস্ট্যান্সটা ক্রিয়েট করছে। তাহলে কী হলো, এটা হচ্ছে কন্টেনার নেম দিলাম আলাদা করে ডিফাইন করে, এই হচ্ছে আমাদের ডিফাইন নেম, ঠিক আছে। তো এইভাবে কমন লাইনের মাধ্যমে আমরা এটাকে ইউজ করে এখানে করতে পারি। এবার ব্যাপার হচ্ছে কি, আলটিমেটলি আমরা জানবো কী করে কী হচ্ছে না হচ্ছে। এইখানে অ্যাকচুয়ালি আমরা এটা যেটা করছি এইভাবে আমরা এটাকে রান করে দিলাম, বাট এইখানে আমাদের চালিয়ে ছেড়ে দেবো, তাহলে এখান থেকে ডি করে দিলে ডিটাচ হয়ে গেল, ঠিক আছে। তার মানে সরি, এটা ডিটাচের DETACH, জানি না এটা ডিটাচ হবে কি না। ওকে, আচ্ছা, এবার এখানে আমাদের কী কী অ্যাপ্লিকেশন চলছে সেটা যদি জানতে হয়, আপাতত আমি সমস্ত বন্ধ করে দিচ্ছি, ম্যানুয়ালি করলাম এটা। কিন্তু যদি আমাদের কিছু চলছে কিনা জানার জন্য, পিএস মানে ওই প্রসেস জানার জন্য, এবার এই যে অ্যাপ্লিকেশনটা But already been used by container item. You have to remove that container. এবার এখানে কন্টেনার রিমুভ করতে গেলে অবভিয়াসলি এখানে ডকার CONTAINER কন্টেনার LS করে এখানে অ্যাক্টিভ দেখা যেত, বাট এখানে আপাতত অ্যাক্টিভ তো কিছু নেই। এখানে কন্টেনার
RM কন্টেনার প্রথমে হেল্প চেক করি কি কি আছে। তো এখানে ওই RM বলে রিমুভ অপশন রয়েছে, তাহলে এখানে আমরা RM মাই অ্যাপ এটাকে রিমুভ করে নিলাম। রিমুভ করার পরে আবার এইটাকে রিলঞ্চ করি এবং রিলঞ্চ করার সঙ্গে সঙ্গে আমরা এটাকে শো করছে, ঠিক আছে। এবং এটা লঞ্চ করার সময়তেই আমাকে ডিট্যাচ মোডে লঞ্চ করতে হবে। না, এবার ডিটাচ মোডে বলতে বেসিক্যালি এখানে কমান্ড অনেক রকমের আছে, ঠিক আছে। এবার ডিটাচ মোডটা অ্যাকচুয়ালি কম্পোজ ফাইলের জন্য হয়। এখানে যখনই আমি এটাকে বেরিয়ে যাব সঙ্গে সঙ্গে আমার এখানে কমান্ড লাইন বেরিয়ে গেলে পরে আমার এটা অফ হয়ে যায়, ঠিক আছে। এবার সেই কারণের জন্য আমাকে এটাকে স্টার্ট করতে গেলে ডকার CONTAINER কন্টেইনার করে আমরা স্টার্ট মাই অ্যাপ এটা করে দিলাম, ঠিক আছে। তাহলে কী হলো, আমাদের এটা কমান্ড লাইন থেকে এটা স্টার্ট হয়ে গেল। এবার স্টার্ট হওয়ার পরে আমরা এর ভেতরে দেখতে চাই, এই ডকারের এটার মধ্যে দেখতে চাই ডকার LOGS লগস মাই অ্যাপ করলে এই হচ্ছে আমাদের এর ভেতরে এই যে কী কী ব্যাপার হয়েছে সেটা এর ভেতরে শো করছে, ঠিক আছে। এখানে যেমন ভার্সন আপডেট করার মেসেজ দিয়েছে ইন্টারনালি NPM এর, প্লাস তার সঙ্গে এখানে বলছে যে ভার্সন আপডেটের অপশন দিয়েছে। আর এখানে আমাদের অ্যাপ লঞ্চ হয়েছে এবং অ্যাপটা লঞ্চ হয়েছে 3000 পোর্টে, এটা বলা আছে। এবার ওটা হচ্ছে তুমি কমান্ড লাইন মোডে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার মনে করো এটার ভেতরে তুমি দেখবে, এর ভেতরে ফাইল স্ট্রাকচার দেখতে চাও, ঠিক আছে। ফাইল স্ট্রাকচার যদি দেখতে হয় ইট পরে EXEC তারপরে হচ্ছে ইট করে এখানে মাই অ্যাপ মানে বেসিক্যালি আমাদের নামটা দিলাম। এরপরে হচ্ছে SH হচ্ছে কি আমাদের সেল কমান্ড মোড। যখনই আমরা এটাকে বসালাম তখন কী হলো, আমরা অ্যাকচুয়ালি এই ইনস্ট্যান্সটার ভেতরে ঢুকে গেলাম, ইনস্ট্যান্সের ফাইল স্ট্রাকচারের মধ্যে। এবার এখানে LS করো, দেখো এখানে আমাদের ফাইল স্ট্রাকচার শো করছে যেটা আমরা ওর ভেতরে রয়েছে, ঠিক আছে। যদি এবার আমি যদি এখানে CD করে যদি বেরিয়ে যাই, নর্মাল লিনাক্স স্ট্রাকচার দেখো, এখানে নর্মাল লিনাক্স স্ট্রাকচার পুরো দেখা যাচ্ছে, ওকে। এবার এখানে যদি আমাদের অন্য কোনো পাতের মধ্যে যদি যেতে হয়, যেমন CD রুট যদি করি, তাহলে আমরা এখানে রুটের মধ্যে গেলাম, আপাতত রুটের মধ্যে তেমন কিছু নেই। তো এই অ্যাপ বলে যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েট করেছি এবং এর ভেতরেই আমাদের এই সমস্ত ফাইলসগুলো রয়েছে। এবং যদি আমাদের এখানে CD অ্যাপ করছি, CD অ্যাপের ভেতর ঢুকে গেলাম, LS। এবার এইখানে CD SRC করলাম, এখানে SRCর ভেতরে ঢুকলাম এবং এখানে app.js, ওকে। এইবার ব্যাপার হচ্ছে এর ভেতরে যদি আমাদের যদি দেখতে হয় ফাইলটাকে যদি রিড করতে হয়, ন্যানো জেস, এখানে ন্যানো কমান্ড লাইনটা নেই, বা ক্যাট করুন, ঠিক আছে। এখানে এই কোডটা এখানে দেখতে পাচ্ছি, যা যা এখানে লেখা রয়েছে। স্কেপ কুইট না কি আছে এর ভেতরে, কুইট হবে না, :WQ। আচ্ছা, :WQ আছে। আর হচ্ছে ক্যাট, তাই তো,
ক্যাট ক্যাটেও দেখা যায় সেম, এইভাবে। ক্যাট অ্যাপ ডট জিএস করলেই হবে। তো এই এই কমেন্টগুলো রয়েছে, এবং এইগুলো হচ্ছে বেসিক্যালি তোমার ন্যানোটা হচ্ছে একটা আলাদা কোড এডিটার, বাট সেটা উবুন্টুতে প্রি ইনস্টল থাকে। বাট এই এলআই ভিআই, সরি ভিআই, তারপরে ক্যাট, এগুলো হচ্ছে কোড। এগুলো হচ্ছে ইনবিল্ড কমান্ড লিনাক্স মেনটেন করার জন্য। তো এই যে ব্যাপারগুলো যেগুলো রয়েছে, যেগুলো তুমি কমান্ড লাইনের মাধ্যমে ম্যানেজ করতে পারছো, সেই জিনিসটাই তুমি ভিজুয়ালি এখানে চাও তো দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা স্যার, এই কোম্পানিগুলোতে বা ইয়েতে আমাকে কি ডকার ডেস্কটপ ইউজ করতে দেবে? ডকার ডেস্কটপ দেখো, বিল্ড করার সময় তোমার ডকার ডেস্কটপ তুমি ইউজ করতে পারবে, কিন্তু মেন হচ্ছে যখন তুমি সার্ভারে ডিপ্লয় করবে না, সেখানে ডকার ডেস্কটপ কাজ করে না, সেখানে পুরোপুরি কমান্ড লাইনের মাধ্যমে কাজ হবে। এই যে এখানে বিল্ড করার সময়টুকু তো আমি ইউজ করতেই পারি। এবার এই যে বিল্ড করার সময় এখানে এখানে দেখো, এই যে বিল্ডিং অপশানসে সমস্ত ডিটেলস আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওই যেমন গিটহাবে গিয়ে আমরা দেখি। তো এইখানে মেনলি আমাদের গিটহাবে গিয়ে কী দেখো, আমি গিটহাবে গিয়ে এরকমভাবে ফাইল স্ট্রাকচার দেখা যায় নাকি? গিটহাবে ওই আমরা গিয়ে দেখি না, যখন রিমোটে তোলার পর পুরো কি কি ফাইল আছে, কি কি ফোল্ডার, কি কোড আছে না আছে। হ্যাঁ, গিটহাবে যেটা আছে সেটা তো হচ্ছে প্রজেক্টের ফোল্ডারটা, আর এইখানে বেসিক্যালি কী হচ্ছে তোমার ডেপ্লয়মেন্ট ফোল্ডারটা, যেটা তোমার ডেপ্লয় হয়েছে সার্ভারে, সেটা। এবার সেটা প্রপারলি কী স্ট্রাকচার রয়েছে, কী প্রসেস রয়েছে, ঠিকঠাক ক্যাচে কি ক্যাচে যায়নি, পুরো ব্যাপারটা বোঝার জন্য এখানে স্ট্রাকচারটা বোঝা যায়। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেমন কিনা এখানে আমাদের কী কী ফাইল দরকার ছিল, সমস্ত ফাইলের দরকার ছিল না। তো যদি আমরা মনে করতাম যে সমস্ত ফাইল নয়, শুধু আমার এই সোর্স ফোল্ডারটা যাওয়ার দরকার ছিল, প্যাকেজ লগ জেসন এগুলো যাওয়ার দরকার ছিল, তাহলে কী করবো, এখানে আমাদের এই যে ব্যাপারটা, এখানে আমরা প্যাকেজ ডট জেসন এটা করবো। ঠিক আছে, অ্যান্ড দেন সিও পিওই কপি মতো এসআরসি ডট এটা। ঠিক আছে, এটাও ডট, এই দুটো ফাইলকে আমরা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করতে হচ্ছে। এবার এটাকে যদি আবার বিল্ড করি, ঠিক আছে, এই দুটো ফাইলকে বিল্ড করে রান করলাম। এবার এরপরে এটাকে ওকে, এখানে প্রথম স্টপ করতে হবে, দেন প্রথমে আমরা প্রসেসটাকে স্টপ করলাম, দেন এটাকে রান করতে রিমুভ করতে পারবো। ওকে, তাহলে কী হচ্ছে, এবার আমরা এটাকে আবার রিলঞ্চ করলাম। এবার যে মোমেন্টে এটাকে রিলঞ্চ করছি, এবার এখানে হয়ে গেছে প্রবলেম, মডিউল নট ফাউন্ড। কারণ বেসিক্যালি এখানে আমাদের এটাকে যদি চেক করতে হয়, ওকে, এবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে যেহেতু আমাদের কন্টেনারের মধ্যে আমরা চেক করতে চাইছি, বাট কন্টেনার আমাদের ইনস্টলই হয়নি, তাহলে সেক্ষেত্রে এবার আমাদের ডকার ডিবাগ মাই অ্যাপ করে এর ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার এখানে মেনলি কী হচ্ছে, ইমেজ আইডি সেট করতে বলছে।
মানে ওই মাই অ্যাপ বলে ইমেজও আছে আবার কন্টেনারও আছে। হ্যাঁ, এবার এখানে কি আছে, যে ইমেজটা অ্যাকচুয়ালি আমরা এখানে চেক করব, যে ইমেজটা মেনটেন করতে চাইছি, মাই অ্যাপ লেটেস্ট, তো এই হচ্ছে ইমেজ আইডি। ঠিক আছে, এবার এইটাকে নিয়ে হেল্প করে একবার চেক করে দেখে নিই যে কি বলতে চাইছে। ওকে, তো এখানে আমরা এটা ঢুকলাম, আমাদের অ্যাপ্লিকেশন পাতা ইমেজের মধ্যে আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে আবার চেক করতে পারি। ওকে, তো এইখানে বেসিক্যালি কী হয়েছে, সোর্স ফোল্ডার থেকে এখানে ডাইরেক্টলি ঢুকে গেছে। এবার মেন হচ্ছে কি, এবার আমাদের এটা চালাবার জন্য আমাদের অ্যাকচুয়ালি এবার কমান্ড যেটা হওয়া উচিত এই ক্ষেত্রে, এইখানে নোড এইটা হবে না, এখন এই সিস্টেমটা হয়ে গেছে এইটা, কারণ যেহেতু আমাদের সেম পাতে পড়ে রয়েছে। তাহলে আমাদের এই জিনিসটা বুঝে গেলাম যে এখানে কি প্রবলেম হয়ে আছে। এবার সেই প্রবলেমটাকে সলভ করে এবার আমরা আবার একবার বিলটা দেব, দিলাম। অবভিয়াসলি আমাদের ইমেজটা তো ক্রিয়েট হয়নি, তো সেক্ষেত্রে ওটা মানে ইমেজ ক্রিয়েট হয়েছে বাট ওটা চলেনি। এবার এটাকে রান করি, হয়ে গেছে। ওকে, ফাইনালি রান হয়েছে এবং অবভিয়াসলি আমাদের এটা চলছে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এইখানে মেনলি আমরা কী কী দেখতে পাচ্ছি, আমাদের এখানে আমরা ক্রিয়েট করছি, ডিবাগ করছি, সেট আপ করছি। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের এখানে এটা চালু আছে দেখাচ্ছে, চালু আছে, চালু থাকলে তো ভালো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ঢোকার পরে দেখো এখানে কী আছে, আমাদের এক্সট্রা যে ফাইলসগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রা ফাইলসের কোনো দরকারই নেই, কারণ এক্সট্রা ফাইলস নিয়ে কী হবে, যেটুকু দরকার সেটুকু, তাতে কিছুটা হলেও তো স্পেস কমবে। যেমন মেন ব্যাপার হচ্ছে, যেমন আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম, নিশ্চয়ই সোর্স ফোল্ডার পাঠিয়ে লাভ নেই। তুমি যদি ওই এতে করো, নেক্সটে যদি কাজ করো, নেক্সটের বিল ফাইলটাই তো তুমি পাঠাবে, নেক্সটের তো আর তোমার এই এই ফাইলটা দরকার নেই, মানে সোর্স ফোল্ডারটা দরকার নেই ডেপ্লয়মেন্টে। তো সেই কারণে এটা কি হলো, তোমার একটা ডেপ্লয়মেন্টের সেট আপও তৈরি হলো, আর এটা কি হলো, ওয়ান ক্লিক ইনস্টলেশন, মানে বেসিক্যালি একবার তুমি জিনিসটা করে নেওয়ার পরে এবার তুমি এই অ্যাপটাকে তুমি মাল্টিপল জায়গাতে যেমন ইচ্ছে তেমন তুমি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারো। এবং এখানে মেনলি কী আছে, তুমি যখনই আপডেটস দিচ্ছ, তোমাকে এইটা ভাবতে হচ্ছে না যে তোমার যারা ইউজার্স রয়েছে তারা কীভাবে ওটাকে ইউজ করবে। তাদের কাছে যদি ডকার থাকে তারা ওটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, ডকার যদি তাদের এনভায়রনমেন্টে যদি সেট আপ থাকে তাহলে তারা ইউজ করতে পারবে। যদি তারা ডকার যদি ইউজ না করে তাহলে অবভিয়াসলি তোমার এই সেট আপটা ইউজ করতে পারবে না। এটা হচ্ছে ডকার ডিপেন্ডেন্সি, মানে ডকারে এইটা দিয়ে দেওয়া মানে এটা তোমার ডিপেন্ডেন্ট হয়ে গেল। ইনফ্যাক্ট শুধু তাই নয়, হ্যালো আছো, বলুন বলুন। এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে কি, এইখানে তোমার যদি মনে করো যে এই সেট আপটাতে, যদি তুমি মনে করো যে এইখানে যে সেট আপটা হয়ে রয়েছে, যে তুমি এই ইনস্টলেশনটা, মানে এইখানে যে অ্যাপটা তৈরি হয়েছে বা সেই অ্যাপটাকে তুমি যদি ইনস্টল করার সময় দেখো এখানে প্রত্যেকবারে কিছু না কিছু আপডেটেশনসে কিছু নতুন ফাইল অ্যাড হচ্ছে, তার জন্য কিছু এমবি চেঞ্জেস হচ্ছে। তো এবার এই সেট আপের সময় যদি তুমি এরকম কাজ করতে চাও যে ডকার ফাইলে হ্যাঁ, মানে গিটহাব অটোমেশন, যেটা কিনা আমাদের পরবর্তীকালে আসবে,
অ্যাকশনস। মানে গিটার থেকে ডকারে যেটা। হ্যাঁ, মানে বেসিক্যালি কি হচ্ছে, অটো ডেপ্লয়মেন্ট। অটো ডেপ্লয়মেন্টটা এখানে আমরা যেটা করছি, এই যে যে পুরো ম্যানুয়াল যে প্রসেসটা করলাম, এই প্রসেসটাই কিন্তু পরে ডেপ্লয়মেন্ট অ্যাকশনসের মধ্যে, মানে এখানে অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লো বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার মধ্যে অ্যাকশনস থাকবে, মানে তো অ্যাকশন ডট ওয়াইএমএল। তো এবার মানে মেন হচ্ছে অ্যাকশনস, এবার অ্যাকশনই নাম দিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো নামই দেওয়া যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে যদি আমরা ওই ওয়াইএমএল ফাইলে ফ্লো সেট করে দিই, তাহলে কী হবে, প্রথমে যখনই আমরা ডকারে এই গিটহাবে যখনই আমরা আপলোড করব, গিটহাবে আপলোড করতেই সঙ্গে সঙ্গে করবে কি, এই পুরো ইনস্ট্যান্সটাকে চেক আপ করে তারপরে পুরো নেক্সট পার্টটা এরা কী করবে, ক্রিয়েট করবে, মানে এর একটা ইনস্ট্যান্স চেক করে নেওয়ার পরে, তারপরে টেস্ট কমপ্লিট হলে তারপরে ডিপ্লয় করার জন্য ওখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ডও চেক করবে, ইউজার আইডি পাসওয়ার্ড চেক করার পর তারপরে ডিপ্লয় করে দেবে, ঠিক আছে। তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি, আর ওটা করবে কিন্তু গিটহাব নিজেই, মানে জাস্ট তোমাকে এখানে কি করছো, যখনই তুমি মেইনের মধ্যে যখন পুশ করছো, মানে মেইনের মধ্যে ডিফল্টের মধ্যে যখন তুমি পুশ করবে, অটোমেটিক্যালি কিন্তু অ্যাকশনসটা হিট হওয়া শুরু করবে। এই এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে অটো ডেপ্লয়মেন্ট প্রসেস, যেখানে তোমার এই যে পুরো যে সেট আপ এই যে পুরো ব্যাপারটা যেটা করে রাখলে, সেটা ওয়ান টাইম হয়ে যাওয়ার পরে কিন্তু অটো ডেপ্লয়মেন্ট অটোমেটিক্যালি ও করে নেবে, টেস্ট অ্যান্ড ডিপ্লয়, সেটা যেটাকে বলা হয় কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সিআইসিডি। ওইটা হচ্ছে লাস্ট ফাইনাল ফেজ। কিন্তু তার জন্য তোমার গিটহাব, ডকার আর অ্যাকশন, এই তিনটে অপশানসের ব্যাপারে খুব ভালো নলেজ থাকলে, হ্যাঁ ভালো নলেজ থাকলে তুমি এই এই ফ্লোটা যদি তুমি করতে পারো, যে কোনো অ্যাপ্লিকেশনকে তুমি দাঁড় করাতে পারবে। আর এইখানে বেসিক্যালি কি হচ্ছে, এই যে আমরা ডকার ইউজ করাতে লিমিটেশনস রিমুভ হয়ে যায়। কীরকম, মনে করো আমার এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটার, যেমন আমার এই জব সার্ভার অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, আমার এই জব সার্ভার অ্যাপ্লিকেশনের মধ্যে আমার ডেটাবেসের রিকোয়ারমেন্ট পড়ছে PostgreSQL, রেডিস দরকার পড়ছে, তো তার দুটো ইনস্ট্যান্স ক্রিয়েট করে তবে কি আমার সার্ভারটা লঞ্চ হচ্ছে, এটা যেমন রয়েছে। এবার নট অনলি আমার এটা, আমার যদি মনে করো যে অন্য কোনো অ্যাপ্লিকেশনও লঞ্চ করাবার দরকার আছে সঙ্গে, ঠিক আছে, এখানে ফ্লোয়াইস রয়েছে, N8N রয়েছে, এরকম টাইপেরও যদি আমার কোনো রকম সেট আপ যদি দরকার পড়ে, আমরা চাইলে কিন্তু সেই সেট আপকেও লঞ্চ করাতে পারি। সেই সেট আপটাকেও আমরা আমাদের এই ইনস্ট্যান্সের সঙ্গে, মানে এই ইনস্ট্যান্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট ফোল্ডার, এটার নাম দিচ্ছে কম্পোস্টাক। তো এইখানে এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমাদের যদি ডিপেন্ডেন্সি ওগুলোর উপর থাকে, সেইগুলোকেও আমরা কম্পোজের মধ্যে সেট আপ করতে পারি, একটা কম্পোজ ফাইল তৈরি করতে পারি, এবং ওই কম্পোজ ফাইল দিয়ে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশান লঞ্চ করে দিয়ে কমপ্লিট অ্যাপ্লিকেশান আনলিমিটেড, মানে কোনো বাইন্ডিংসই থাকছে না, মানে কোনো রকম বাইন্ডিংই নেই তোমার এর প্রজেক্টের মধ্যে, জাস্ট এভরিথিং তুমি আপ অ্যান্ড রান করে সমস্ত ডিপেন্ডেন্সি ছাড়াই তুমি লঞ্চ করে দিতে পারো। এবার এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? মেন হচ্ছে এই যে প্রোডাক্টটা লঞ্চ করলাম, এটা হলো কি আমার লঞ্চিং প্রসেস, এই জাস্ট এটা হলো কি আমার লঞ্চিং প্রসেস, এটা কিন্তু বিল্ড প্রসেস না। এবার ফাইনাল কম্পোজিং যখন করব, ফাইনাল কম্পোজিং করতে গেলে কিন্তু, মানে ফাইনাল কম্পোজিং বলতে যেটা কিনা আমাদের ডেপ্লয়মেন্টে হেল্প করবে, এটা হয়ে গেলে শুধুমাত্র আমরা সার্ভারের মধ্যে রেজিস্ট্রি করলাম, এটা সার্ভার রেজিস্ট্রেশন হলো, এবং অবভিয়াসলি সার্ভার রেজিস্ট্রেশন করার জন্য এইখানে আমাদের এই যে রেজিস্ট্রি, এখানে গিয়ে আমাদের ক্রিয়েট রিপোজিটরি, জাস্ট রিপোজিটরি নেম, রিপোজিটরি ডেসক্রিপশন, পাবলিক কি বেশিরভাগ প্রাইভেট অনলি একটা থাকে, একটাই শুধু প্রাইভেট রিপোজিটরি থাকে। আমাকে তো প্রাইভেট রিপোজিটরি কোনো অপশানই রাখিনি দেখছি। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে প্রাইভেট রিপোজিটরি হয়তো একটা থাকলেও থাকতে পারে, দরকার নেই,
পাবলিকই থাকুক, কোনো অসুবিধা নেই। তো এবার ব্যাপার হচ্ছে পাবলিক রিপোজিটরিতে আমরা ফেলে দিলাম, লঞ্চ হয়ে গেল। এবার লঞ্চ হয়ে যাওয়ার পর সেই থেকে লঞ্চিং থেকে আমরা অ্যাকচুয়ালি পুল করব এবং পুশ করব। এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। আচ্ছা। এবার অবভিয়াসলি যেরকম যেরকম আমরা আপডেট করছি সেই হিসাবে আমরা এখানে আপডেট তুলে দেবো, এবং আপডেট তুলে দেওয়ার পরে আমাদের আপডেটেশনসগুলো এখানে চলে আসবে ইজিলি। এবং এই যে যখনই আমরা আপডেট করছি এখানে যেমন কি না কি হয়, এখানে যখনই আমি আপডেট করি যে কোনো ভার্সানসকে, দুটো ভার্সানে আমি আপডেট করি। একটা তো নর্মাল ভার্সানস থাকে, ঠিক আছে, আর একটা কী হচ্ছে এমডি ভার্সানস রয়েছে। মানে এমডি 64 যে ভার্সানটা, এটা হচ্ছে লিনাক্স মানে মানে উইন মানে সিপিইউ স্ট্রাকচার দু রকমের রয়েছে, আর্ম স্ট্রাকচার অ্যান্ড 64 স্ট্রাকচার, যেটা উইন্ডোজ সিস্টেমের জন্য মেনলি ইউজ হয়, ঠিক আছে। তো আমার যে সিস্টেমটা, সেই সিস্টেমে আর্ম 64টা চলে, মানে আমার যেহেতু আর্ম স্ট্রাকচার সে কারণে আর্ম 64টা চলে। কিন্তু এটা হচ্ছে আবার যেটা সার্ভার আমার নেওয়া আছে, তার সার্ভার হচ্ছে এইটা সাপোর্ট করে। তো সেক্ষেত্রে এখানে ডুয়েল এনভায়রনমেন্টে এক্সপোর্ট করতে হয়। এগুলো হচ্ছে মাল্টি প্ল্যাটফর্মের হিসেবে এটাকে এক্সপোর্ট করতে হয়। এবং যখন আমি এক্সপোর্ট করছি তখন এর সাপোর্টও থাকছে, ওর সাপোর্টও থাকছে, দুটো সাপোর্টই থাকছে। এবং লাস্টে একটা লেটেস্ট ট্যাগ তৈরি হচ্ছে, যে ট্যাগটা এখানে রয়েছে এসএসএ দিয়ে, ঠিক আছে। এবং ওইভাবেই পুরো ব্যাপারটা হয়। ইনফ্যাক্ট এখানে কোলাবোরেশনও করা যায়, মানে যেমন আমরা গিটহাবে কোলাবোরেট করতে পারি, সেরকম টাইপের কোলাবোরেশন হয়। আরও অনেক রকমের এখানে অপশানস রয়েছে ডেপ্লয়মেন্ট প্রসপেক্টে। ভালোই। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে লঞ্চ করতে পারি। এটা হচ্ছে লঞ্চিং প্রসেস। আর তারপরে ডেপ্লয়মেন্ট প্রসেসটা যখন আমরা ক্রিয়েট করব, তখন হচ্ছে এই জায়গায় কম্পোজ ফাইল, এটা পরের দিন বলবো। তো কম্পোজ ফাইলের বেসিক্যালি কী আছে, প্রথমে আমাদের এনভায়রনমেন্ট সেটিং থাকে, তারপরে ডিপেন্ডেন্সি সাপোর্ট থাকে, অ্যান্ড দেন আমাদের ফাইনাল সেট আপটা, ঠিক আছে। এটা আমরা পরের দিন ডিসকাস করবো এই পার্টটা। তাহলে আজকের মেন পার্ট থাকলো সেট আপ অ্যান্ড ডেপ্লয়মেন্ট, মানে রেজিস্ট্রি করা। মানে এটা অ্যাকচুয়ালি ডেপ্লয়মেন্ট বলবো না, এটা হচ্ছে রেজিস্ট্রি করা। আমাদের এনভায়রনমেন্ট রেজিস্ট্রি করা হলো ডকার হাবে। এবার ডকার হাবে রেজিস্ট্রি করতে গেলে এখানে ক্রিয়েট রিপোজিটরি করে প্রথমে আগে রিপোজিটরি ক্রিয়েট করে নিতে হবে। ওখানে যে ট্যাগটা থাকবে সেটাকে নিয়েই আমরা এখানে ডেপ্লয়মেন্টটা ফেলবো। ফেলে তারপরে এখানে পুশ মানে হয়ে যাবে। জাস্ট ট্রাই করো, এটা চেক করো। এবং এইটাই মানে প্র্যাকটিস করবো তো, যেটা আপনি করান। হ্যাঁ, এটাই করো। এবার বেসিক্যালি কী হচ্ছে, যখন আমরা এবার এবার আমাদের যে ইমেজটা যেটা আছে সেটাকে নিয়ে যদি এবার আমরা কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে এইখানে যখন আমরা এই যে জিনিসটা লিখলাম, এইখানে মনে করো আমি আমার এইখানে দাঁড়াও, ডামি আমার রয়েছে এই যে এক্সপ্রেস ডেমো, ঠিক আছে। আমি যদি এইটাকে নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে কি হচ্ছে, আমি জাস্ট এটাকে মাই অ্যাপ টু এক্সপ্রেস ডেমো, এটাকে আমি এখানে করলাম। তো এবার কি বলছে, লোকালি এটা খুঁজে পাচ্ছে না, সে কারণে এটা এর থেকে আচ্ছা সরি, এখানে প্রবলেম একটা হয়েছে। আমি এখানে নামটা আপাতত মুছে দিই, আর এইখানে এটা 3000 পোর্ট না করে আমি এখানে 4000 পোর্ট করি, কারণ মেনলি আমার 3000 পোর্টে অলরেডি একটা অ্যাপ্লিকেশন রান হয়ে আছে। কি বলছে, এক্সপ্রেস ডেমো নট ফাউন্ড।
এখানে আসেনি বলছে। ও এখানে এক্সপ্রেস ডেমো ট্যাগ 1। ট্যাগ ইউজ করতে হবে। ও না, ওই ট্যাগটা ইউজ করে আমি পুল করলাম, তা আপনার ওখানে ওই ডকারে যেটা চলছিল সব নেমে আসবে আমার এখানে, যেমন গিটের মতো। হ্যাঁ, এখানে নেমে আপ অ্যান্ড রান হয়ে যাবে এই ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে কি হচ্ছে, আমি ডাইরেক্টলি আমার এটা এটা লোকাল আমি খুঁজবো কোত্থেকে? এই যে ট্যাগ পুল এইগুলো খুঁজবো কোত্থেকে? মানে ধরুন কারোর একটা প্রজেক্ট আমি নামাবো। ওটা তুমি অন্য কারোর প্রজেক্টে যদি যাও, এখানে যেমন ধরো আম, ধরো এই যে মাই স্কুল, ঠিক আছে, মাই স্কুল বা পোস্টগ্রেসিয়াল, যেটা তুমি ইউজ করবে। দেখো এখানে সাজেস্টেড ট্যাগ রয়েছে, আচ্ছা, এখানে অলরেডি রয়েছে। এই ডকুমেন্টেশনটা না দিলে পরে কেউ এটাকে ইউজ করতে পারবে না। হুম হুম, একটা হচ্ছে কি তুমি এইখান থেকে দেখে করতে পারো, ঠিক আছে, এই যে নামটা রয়েছে সেই নামটা দেখে তুমি করতে পারো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে নাম দেখে করলেও এখানে এই ট্যাগের সাজেশন, ট্যাগের পার্টটা তো এরা তো কিছু একটা কাজ করছে। এইখানে তো মনে হয় লাস্ট আপডেটেডই তো বলেই দিয়েছে ডকার পুল মাই স্কুল। লাস্ট আপডেট তো এইটা করেছে 4 ঘন্টা আগে, এই আপডেটটা করেছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে তা সত্ত্বেও এইখানে সাজেস্টেড ট্যাগ রয়েছে, মানে তুমি এইটাকেও করতে পারো অথবা এইগুলোকেও করতে পারো অল্টারনেটলি, যেটা তোমার পছন্দ হচ্ছে, সুবিধা হবে। ঠিক আছে। নিয়ে এরকম করে রান করে দিলাম, রান হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে দেখো রান হয়ে গেছে এইটা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এটা আলাদা একটা অ্যাপ, যেটা আমাদের সার্ভার থেকে এসে রান হয়ে গেছে। আবার এইটার মধ্যে ওই সিম্পল অ্যাপ বলে যেটা তৈরি করেছেন ওর মধ্যেই। হ্যাঁ, সিম্পল অ্যাপের ইনস্ট্যান্স যেটা আমার তোলা ছিল, এই যে এখানে এই তো অ্যাকচুয়ালি আমার এই ইমেজটা প্রথমে লোড করেছে সার্ভার থেকে না, টেনে আমি বলছি এনেছে। মাই অ্যাপটাও চলছে আবার এটাও চলছে। হ্যাঁ, চলবে না কেন, আমার তো পোর্ট আলাদা করে দিয়েছি না। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখানে দেখো কন্টেনারের পোর্ট আলাদা, তো এটা যদি তো 3000 মাই 3000 অ্যাপটা হতো। দেখুন কি কি চলছে দেখি মাই অ্যাপে। মাই অ্যাপে হ্যালো ওয়ার্ল্ড চলছে, আর ওইটাতে রিয়াক্ট ইজ রানিং চলছে, কিন্তু আপনি তো পুল করলেন আবার ওই সিম্পল অ্যাপের মধ্যেই। সিম্পল অ্যাপের মধ্যে কোথায় করলাম? একটু মনে হলো, এবার দেখুন। ও এইটা, এইটা কোনো ম্যাটার হ্যাঁ, করে না, এটা ম্যাটার করছে না। আচ্ছা, এইটা তো জাস্ট আমার এই ফোল্ডারে আমার যখন বিল্ড করতে লাগছে তখন এই ডকার ফাইলটাকে ওয়াচ করে বিল্ড করছে, হুম হুম। কিন্তু যখন আমি রান করছি তখন তো আমি এটা রান করছি ডকার হবে ইনস্ট্যান্সে। ও ডিরেক্ট ডকার হাব থেকে এরকম রান করছেন, তাই তো? হ্যাঁ, ডকার অ্যাপ থেকে ইনস্ট্যান্সটাকে ডাউনলোড করে ডাইরেক্ট রান করেছে। ডাউনলোডটা দেখতে পেলাম না। হলো যে এই যে ডাউনলোড, এই যে পুলিং হলো। হ্যাঁ, এই যে পুলিং হলো, এই পুলিং এর ফাইলটা তো লোকালি কোথাও সেভ হলো না। হ্যাঁ, হয়েছে তো, সেটা তোমার ওখানে দেখাবে না, এইখানে এইখানে রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি অ্যাপ্লিকেশন লোকালি যখন টেস্ট হচ্ছে তখন এরকমভাবে করছো, তখন সার্ভারে তুলে নিচ্ছ তখন তুমি এইভাবে একবার চেক করে নাও লোকালি। না, আমি কাউরির অ্যাপ ওরকম করে নিজের থেকে পুল করে নিয়ে তারপরে চালিয়ে দিতে পারি এরকম। হ্যাঁ, বেসিক্যালি এই যে যেটা দাঁড়ালো এটা হয়ে গেল কি পাবলিক রেজিস্ট্রিতে রয়েছে, এবার এটাকে তুমি যে কোনো জায়গায় এটাকে লঞ্চ করাতে পারো, যে কোনো ডকার ইনস্ট্যান্সেই। এটা নট অনলি তোমার যে লোকালি চালাতে হবে তার কোনো মানে নেই। এবং এটা একবার হয়ে যাওয়ার পরে এবার তুমি এটাকে, এই যে আমি কন্ট্রোল সি মেরে বেরিয়ে গেছি, এবার তোমার যদি এবার জানতে যে কী কী চলছে, ডিওসি কে ইআর ডকার পিএস, তাহলে কী হচ্ছে এখানে কতগুলো এনভায়রনমেন্ট সিস্টেম চলছে তার সম্বন্ধে ডিটেলস একটা পেয়ে যাবে। এখানে হচ্ছে কন্টেনার আইডি, কন্টেনার নেম,
সরি কন্টেনার নেম না, এটা ইমেজ নেম। তারপর হচ্ছে কমান্ড, এন্ট্রি কমান্ড, কখন কোনটা স্টার্ট হয়েছে, কোন পোর্টে চলছে, মোটামুটি তার একটা ইনফরমেশান পেয়ে যাচ্ছে। এবং এই হচ্ছে বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এবার যদি স্টপ করতে হয়, ডকার CONTAINR কন্টেনার যদি করো, এখানে এই কন্টেনারের সমস্ত কমার্সগুলো দেখাচ্ছে। LS করলে পরে যেগুলো চালু আছে সেগুলো দেখাচ্ছে। LS করলে সমস্ত কন্টেনার্স দেখাচ্ছে, সমস্ত মানে যেগুলো অফ আছে সেগুলো, আর যেগুলো চলছে সেগুলো সমস্ত দেখাচ্ছে। সিম্পল ব্যাপার। তারপরে এবার যেটা রিমুভ করবে RM দিয়ে রিমুভ করে দাও, হয়ে গেল। আর তারপরে আরও আছে পজ, পোর্ট, যদি পোর্ট হয় তারপরে রিনেম করতে হয়, রিস্টার্ট করতে হয়, আপডেট, কনফিগারেশন আপডেট যদি করতে হয়, ইন্সপেক্ট আছে ইন্সপেকশনের জন্য, বিভিন্ন রকম দেখছি স্যার যা যা। বিভিন্ন রকমের কমান্ডস রয়েছে, সেগুলো ইউজ করে করা যেতে পারে। ওকে, চলো আজকের এর মতন এই অবধি থাক। যদি আরও ডিটেলসে যদি কথাবার্তা বলা যায় তাহলে সেটা আমরা আরও নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, ওকে। ওকে, আপনি ভিডিওটা পাঠিয়ে দিন। হ্যাঁ,